কি হুম, কার কি অবস্থা একটু জিজ্ঞেস করি না? ওকে। ওকে, বলেন। সেটা হচ্ছে ক্রিয়ামূলকে সাধারণত কি বলা হয়? প্রাতিপদিক, ধাতু, শব্দ, না অব্যয়? কি বলা হয়? ধাতু। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। এবারে বলেন শ্রু যোগ অনট মানে শ্রবণ, এখানে শ্রু এটা কি, কোন ধাতু। ধরনের প্রকৃতি? নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। ভেরি গুড, ক্রিয়া প্রকৃতি। এই তো, আপনারা তো পেরে গেছেন। হ্যাঁ, এগুলো জানলেই হবে। যাক, এবারে বলেন সেটা হচ্ছে আহ বেতাচ্ছেন, হ্যাঁ, শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন, এটা কোন ক্রিয়ার উদাহরণ? প্রযোজক ক্রিয়া, নিযন্ত ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া, যৌগিক ক্রিয়া? নাম নাম ধাতু। ভেরি গুড। হ্যাঁ, আসলে নাম ধাতু কি, নাম ধাতু কিন্তু আসলে কিছুই নাই, তাই না? মানে বোবা সকর্ম একটা। নাম নাম কর্ম না। নাম থেকে মানে হচ্ছে, সহজ কথায় হচ্ছে, হ্যাঁ, নাম ধাতুর ক্রিয়া মানে হচ্ছে এটা মানে হচ্ছে নামটাই, বিশেষ্যটাই এখানে ক্রিয়ার মতো কাজ করছে। যাক, এই তো, আপনারা তো পেরে গেছেন। হ্যাঁ, ক্যাডার হয়ে গেছেন। ভাল লাগতেছে। ওকে। ষষ্ঠী বিভক্তির মাধ্যমে অতিশায়ন হতে পারে, এটার উদাহরণ কি? সোনার চেয়েও চাইতে খাঁটি আমার দেশের মাটি, হ্যাঁ, সোনার থেকেও বেশি দামি আমার যে মাটি, এ মাটি সোনার পাড়া। কোনটা? এক, দুই, না তিন নাম্বার, কোনটা? ষষ্ঠী বিভক্তির মাধ্যমে অতিশায়ন কোনটা হবে? ঠিক আছে, বাড়া। ওকে, এ মাটি সোনার বাড়া। ওকে। ভালো পারেন তো আপনারা। হ্যাঁ, আপনাদের কি পড়াবো, আপনারা এমনি ক্যাডার হয়ে গেছেন। এখন জাস্ট ঠিকঠাক পড়বেন। হ্যাঁ, ক্যাডার অলরেডি হয়ে গেছেন। ঠিক আছে। আপনাদের ইন্সপিরেশন দেই, আপনাদের ভাবির কথা আমি বলি। আপনাদের ভাবি কিন্তু মূলত এফসিপিএস পার্ট ওয়ান এর প্রিপারেশন ম্যাক্সিমাম নিছিল। কি তাইরে নাইরে নাইরে করে পড়ছিল আমি নিজেও জানি না। হ্যাঁ, বাট ওদের একটা সুবিধা ছিল, যেহেতু প্রিলির যে ইটা, ওইটা হচ্ছে হইতো আর কি, আহ প্রিলির যে অপশন মানে কি বলে, প্রিলির নাম্বারটা যোগ হইতো, এই জন্য হচ্ছে মেডিকেল পার্টে অনেক ভালো নাম্বার পায়। এদিকেও খারাপ পায় না, বাট এদিকের জন্য কিন্তু অত বেশি পড়ে নাই, কারণ আপনারা ডাক্তার তো, মাথার ভিতর কিন্তু খুব জিনিস আছে। হুম, একটা জিনিস মনে থাকবেন, আপনাদের প্রত্যেকের, আমাদের, আমি জানি না, বাট আপনাদের মাথার ভিতরে অনেক জিনিস আছে। এই জিনিসটাকে কাজে লাগানো দায়িত্ব। কারণ কি, আপনার আইটেম দিয়ে আসছেন না, ডেইলি পড়ালেখা করে আসছেন। সো ব্রেইন কিন্তু অ্যাক্টিভেটেড ছিল। আপনি বাজে স্টুডেন্ট না ভালো স্টুডেন্ট সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার ব্রেইন কিন্তু আজীবন প্রায় 6টা বছর 7টা বছর অ্যাক্টিভেটেড ছিল। এই অ্যাক্টিভেশনের কারণে ডাক্তাররা কিন্তু যে কোনো জায়গায় ভালো করে। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা দেখবেন যে যারা পড়ে আসছেন, আপনার ব্রেইন অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এরপরে যে কোনো ধরনের কোচিং, বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশনের কোচিং করার পর আপনার মনে হবে যে বিশেষ করে মাইক্রোবায়োলজির ক্লাস, আপনাকে দেখা যাবে 2 দিন 3টা ক্লাসে মাইক্রোবায়োলজির একটা পোস্ট গ্রাজুয়েশন, আপনি যেখানেই কোচিং করেন, এক্সক্লুসিভ এইডে করেন, জেনেসিসে করেন, দিলীপ স্যারের কাছে করেন, অথবা আরো কি কি আছে, সিন্যাপস আছে, তাই না? যেখানেই করেন মাইক্রোবায়োলজির কিন্তু 3টার বেশি ক্লাস হয় না। তো যেটা আপনি 2 বছর পরে আসছেন, হ্যাঁ, থার্ড প্রফের সময়, তো ওইটা আপনি 3 দিনে পড়বেন, কিন্তু আপনার ব্রেন অ্যাক্টিভেশনের কারণে আপনার দেখবেন 3 দিনেই কিন্তু ধাতস্থ হয়ে গেছে। এখন কিন্তু ব্রেনটা আরো ম্যাচিউরড হয়েছে, আপনার ব্রেনটা অ্যাক্টিভেটেড হয়ে ম্যাচিউরড হয়েছে। তাই পড়ার ফাঁকিবাজি করবেন, আপনি পড়তে গেলেই কিন্তু আপনার পড়া মনে থাকবে। ফাঁকিবাজি হচ্ছে আপনি পড়েন না। কেন পড়েন না? 2টা কারণে পড়েন না, আমি বলি। যেমন আমি যে কারণে পড়তাম না, সেটা হচ্ছে আমি প্রচুর কোচিং এ ক্লাস নিয়ে বেড়াইতাম। তবে মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রচুর ক্লাস নিয়ে বেড়াইছি। মানে এমনও যাইতে যে দিনে 4টা 5টা ক্লাস থাকতো, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ক্লাস নিতাম।
হইতো না। কিন্তু ওই যে মাথার ভিতরে একটা ছিল যে রাতে এসে পড়তে হবে, তো ওইভাবে কিন্তু আমি কোপ আপ করতে পারছি। তাই আপনারা যদি এই 2টা মাস, এই 2টা মাস এতদিন যা করছেন করছেন, এই 2টা মাস এই যে নাজমুল হুদা আছে, হ্যাঁ, পিআরপি থেরাপি দেওয়া বাদ দিতে হবে। এই 2 মাস কোনো পিআরপি থেরাপি দেওয়া যাবে না, শুধু পড়ালেখা করতে হবে। ঠিক আছে? ভাই হ্যাঁ, পিআরপি দিই না এখন, বললাম না যাই হচ্ছে হোক, শখের বসে। না শখের বশ না, মানে কোনো এখন চেম্বার টেম্বার কিচ্ছু করার দরকার নাই, কেমন? এই 2টা মাস একটু পড়েন, পারবেন কিন্তু। আর যারা শুধু হেলথ ক্যাডার দিচ্ছেন তারা কিন্তু খুব মানে অপার সম্ভাবনা আছে। ঠিক আছে? তাহলে এইটাই আজকে আসলে প্রত্যয় তো আগের দিন পড়াই দিছি, হ্যাঁ, প্রত্যয় তারপরে ধাতু এক, তাই আজকে আসলে গল্পই করবো, আজকে কিছু পড়বো না। আজকে আসেন আমরা গল্প করি, হ্যাঁ। একটু সন্ধি টুকটাক দেখবো না, সন্ধি এখানে প্রচুর ভুল আছে। ঠিক আছে? তো ওই জিনিসটা হচ্ছে আমি টুকটাক দেখব, কেমন? একটু দাঁড়ান। ওকে, আসেন। ওই আমার অ্যাসিস্ট্যান্টটা টাকা চাইতে আসছিল। আসেন। সন্ধি, হ্যাঁ, সন্ধি শব্দের অর্থ মানে হচ্ছে মিলন। ঠিক আছে? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, এই কথাটা আমাদের একটু ফার্স্টে মনে রাখতে হবে। হ্যাঁ, সন্ধি ব্যবহারের কারণ হচ্ছে উচ্চারণের সুবিধা, উদ্দেশ্য ধ্বনিগত মাধুর্য সৃষ্টি। সাধারণত ধ্বনির মিলনকেই সন্ধি বলে। পি প্রেফারেবল করবেন ধ্বনির মিলন, বর্ণ বা ধ্বনির মিলন, কিন্তু যদি বলে সন্ধি মূলত কিসের মিলন, বর্ণের মিলন আছে একটা অপশনে, ধ্বনির মিলন আছে একটা অপশনে, উত্তর কি দিবেন? ধ্বনির মিলনকে হচ্ছে সন্ধি বলে। সন্ধি প্রধানত 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। যারা কম পড়তে চান তাদের জন্য শুধুমাত্র বিসর্গ সন্ধি আর নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ পড়ে যাবেন, বাকিগুলো খুবই ইজি। ঠিক আছে? এখানে যে কত ভুল লেখা, কত ভুল লেখা, এই জন্য আমি এই এই স্লাইডটা হচ্ছে বলবো না। আপনারা যে কোনো বই দিয়ে এইগুলো হচ্ছে সঠিকটা বের করে নেবেন, যেটা যেটা আসবে দাগাই দিব। তন্নি, তনুযোগী, এটা ঠিক আছে। শীতার্থ, শীত যোগ ঋত, হ্যাঁ, লিখে দেই, শীত যোগ ঋত। লবণ, লো যোগ অন। যথাযোগ ইষ্ট, ঠিক আছে। ভূর্ধটা একটু দেখে নিবেন, জনৈক, জনযোগ এক। দ্বৈপায়ন, দ্বীপ যোগ আয়ন, হ্যাঁ। অত্যধিক, খুব যোগ বেশি, হ্যাঁ। অত্যধিক হচ্ছে অতি যোগ অধিক, হ্যাঁ। ওকে। মস্যাধার, মসি যোগ আধার, ঠিক আছে। শশযোগ অঙ্ক, যথাযোগ অর্থ, এটা ঠিক আছে। গায়ক, গৈযোগক, হ্যাঁ, গৈযোগক। এই যে প্রাইমারির ভাইবা পরীক্ষায় আমি জিজ্ঞেস করছিলাম গায়কের বলেন তো, একজন বলতেছে কি গে যোগক। আমি কিচ্ছু বলি নাই, আমাদের যে অতিরিক্ত শিক্ষা স্যার ছিলেন, মানে হচ্ছে এডিসি লেভেলের, ডিসি স্যারের পরেই উনি, উনি হেসে দিছে, হে 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 কইরা, হ্যাঁ, কৈযোগক। ভাইভাতে কিন্তু এরকম ছোট ছোট সন্ধি আপনাদের জিজ্ঞেস করবে। ঠিক আছে? তাই মাথায় রাখবেন। যদ্যপি, যদি যৌগপি, হ্যাঁ, অদ্যাবধি, আর যদ্যপি, যদ্যাপি না কিন্তু, যদ্যপি। ঠিক আছে? মতৈক্য, মতযোগ ঐক্য, গোযোগে শোনা। আচ্ছা, আহ, একটু দেখি তো পারেন নাকি, হঠাৎ হঠাৎ জিজ্ঞেস করি, যেহেতু আজকে আমাদের আমরা গল্প করবো, বেশি বলতেছি তাই পড়া জিজ্ঞেস করি। বলেন, সেটা হচ্ছে বাবুয়ানা, এটা কোন ধরনের শব্দ? রুরো, রুরি, যোগরুরো, না হচ্ছে যৌগিক? যৌগিক। ভেরি গুড, এই তো।
সাই সাই করে পেরে যাবেন। আপনি কি ওই যে সিলেট মেডিকেল থেকে পাশ করা মেয়েটা? না ভাইয়া, পাবনা। ও আচ্ছা, পাবনা। সিলেট মেডিকেলের একজন আপু আছে না, সেও অনেক ব্রিলিয়ান্ট আপনার মতো, হ্যাঁ, কোশ্চেন দিলে উত্তর পারে। আপনাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি। ও ভালো কথা, আমার একটা কাজিন এবার সিলেট মেডিকেলে চান্স পাইছে। হ্যাঁ, আপনাদেরকে বলা হয় নাই। কংগ্রেচুলেশনস দেন। হুম। হ্যাঁ, কংগ্রেচুলেশন ভাইয়া। ওকে, ওকে বায়োলজিটা আমি পড়াইছিলাম, আর কেমিস্ট্রিটা আমি পড়াইছিলাম এইভাবে আপনাদের অনলাইনের মতো করে। তো খুব খুশি। মানে আমার ধারণা ছিল না, আমার ভাবছিল যে মানে আমাদের টার্গেট ছিল যে কোনো মতো একটা প্রাইভেট মেডিকেল কলেজে চান্স পেলেই হবে। হ্যাঁ, মোটামুটি ওর যে প্রিপারেশন ছিল আমার মনে হচ্ছিল 50, 55, 60 এরকম পাবে, 61 পাবে। তো 61 পেলেও কিন্তু ভালো প্রাইভেট মেডিকেল কলেজে দিতে পারতাম, গ্রিন লাইফ অথবা আনোয়ার খান। আমাদের ইচ্ছা ছিল গ্রিন লাইফ বা আনোয়ার খানে দেওয়ার। বাট সে আমাদের সবাইকে তাক লাগিয়ে সিলেট মেডিকেলে চান্স পেয়েছে, আমাদের কি খুশি হয়েছি। হুম। আসেন, ওর বাবা হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার, মানে খুবই ভালো মেয়েটা। মানে ও বলতেছে, দাদা আমার যেদিন পরীক্ষা দিছি আমি হচ্ছে পুরোটা দাগায় আসছি। হ্যাঁ, ফার্স্ট টু লাস্ট পুরা সে দাগায় আসছে। সে মানে তার কাছে মজা মনে মনে হয়েছে দাগা সে 100টা দাগাইছে। তার মানে বেশি দাগাইলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। তা আপনারাও কিন্তু বেশি দাগাবেন। ওকে। পর্যবেক্ষণ, হ্যাঁ, এটা একটু দেখে নিয়েন। হ্যাঁ, পরিযোগ অপেক্ষণ এটাই মনে হয়। নৌযোগিক, রবিযোগ ইন্দ্র, ইতিযোগ আদি, জলযোগ একা না জলযোগ ওকা না, এটা একটু দেখে নিয়েন তো। আমি যতদূর জানি জলযোগ ওকা, একটু দেখে নিয়েন। হ্যাঁ, এই জলযোগ ওকা না, এটা একটু দেখে নিয়েন বইতে কোনটা ওকা লেখা। হবে, ওকা। হ্যাঁ, আমি ওটাই জানি, তাই এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে। নবরা, নবরাতে এটা একটু প্যাচ লাগে, এটা রস্যও না দীর্ঘ, একটু দেখে নিবেন। ঠিক আছে, নবরাতে রস্য না দীর্ঘ, এটা একটু দেখে নিবেন। হ্যাঁ, কনফিউশন আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। ক্ষুধার্ত, ক্ষুধাজ ঋত, এভাবে তৃষ্ণার্ত, তৃষ্ণাযোগ ঋত। এগুলো আসে, এই যে ঋতু, এত ঠিক আছে। বহুযোগক, গঙ্গাযোগ উর্মি, উর্মি বানানে দীর্ঘ, এটা শিওর আমি। ঠিক আছে, উড়াতে দীর্ঘ না রস্য, একটু দেখে নিন। উপর্যুপরি হচ্ছে উপরি যোগ উপরি। ঠিক আছে, উপর্যু পরি, উপর্যু পরি, উপরযুক্ত, এটা আগের দিনেই দেখাই দিছিলাম, উপরি যোগ উক্ত। ঠিক আছে, পরীক্ষা বানানটা একটু দেখে নিয়েন, এটা পরিযোগ ইক্ষা তো রস্যই নাকি। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক কনফিউশন হয়, তাই পরীক্ষাটা দেখে নেবেন যে সোজা। হ্যাঁ, দুইটাই রস্যই নাকি, একটু দেখে নিয়েন। এটা ঠিক আছে, প্রতিযোগ পুষ। দাগানোগুলো পড়বেন। মাত্রা যোগ আধিক্য, পরিযোগ আলোচনা, সমযোগ সয়। ঠিক আছে, নির্যোগ অবধি, হ্যাঁ নিরবধি, কিন্তু নি না, নির। ঠিক আছে, এইগুলো পড়বেন। স্বরানন হচ্ছে ষটযোগ আনন, ঘট না, এটা হবে ষট যোগ আনন। তৎযোগ অবধি, বিচ্ছেদ আর বিচ্ছিন্ন, দেখেন এটা কিন্তু কোনো রস্যই দীর্ঘও নাই, তাই এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভুল হয় কিন্তু, বিচ্ছেদ এবং বিচ্ছিন্ন এই দুটোতে কিন্তু কোনো বিসর্গ নাই। এই দুটো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এই দুটো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়। ঠিক আছে, বিযোগ ছেদ আর বিযোগ ছিন্ন, বিসর্গ নেই, এগুলো মুখস্থ করতেই হবে। এখন এগুলো তো বোঝার কিছু না, মুখস্থ আপনাকে করতেই হবে। হ্যাঁ, এই দুটো খুব আসে, যেগুলো আসে ওইগুলোই দাগাই দিলাম, প্যাচ যেগুলো লাগে। অলমযোগ কার বলে দিছি, অলংকার, এটা আপনাদের বাংলা যখন ব্যাকরণ পড়ছি, এই যে নবযোগ উড়া, এই যে একজন বের করে দিছে, তার মানে দীর্ঘ, তাই না? তো দেখেন অলরেডি আমাদের একজন, ওর নাম কি, বিদুষী ব্যক্তি, তিনি হচ্ছে আমাদের ক্লিয়ার করে দিচ্ছে কনসেপ্ট, নবযোগ উড়া দীর্ঘ। ঠিক আছে, যে কোনো একজন মাইক অন করে বলেন এটাকে কি বলা হয়। এই যে কারটা লিখলাম, এটাকে কি বলা হয়? ভাইভাতে জিজ্ঞেস করে, যে কোনো একজন মাইক অন করে বলে, অনেক মানুষ আছেন এখানে। দীর্ঘইকার। দীর্ঘ ইকার। গুড। দীর্ঘই বা দীর্ঘি না বলবেন, একটু দীর্ঘ বলবেন, দীর্ঘ বলে একটু পজ নেবেন, তারপরে ইকার। দীর্ঘ ইকার। ঠিক আছে, হ্যাঁ, দীর্ঘ ইকার না, বা দীর্ঘিকার না, দীর্ঘ ইকার। এরকম উকারও বলবেন, দীর্ঘ উকার। আপনাদের ভাইবার সময় যদি না পাই আপনাদেরকে, হ্যাঁ আগে থেকেই হচ্ছে ভাইভাতে দিবেন, মন বলতেছে। ঠিক আছে,
অলম যোগ কার অলংকার, সদাজয়, সৎযোগ আশয়, সমযোগ গীত, সমযোগ ধান, ত্রিশ যোগ অক। হ্যাঁ, এটা ঠিক আছে, বিচ্ছেদটা দেখাইছি না। তজ্যোগ হিত, তদ্ধিত, এটা তজ্যোগ হিত না, এটা আসলে তজ্যোগ হিত। হ্যাঁ, এটা একটু দেখে নেবেন, আমার মনে হচ্ছে এটা ঠিক আছে। এটা হচ্ছে ষট যোগ ঋতু, ষাট না। হ্যাঁ, ষট যোগ ঋতু, ষড় ঋতু। ঠিক আছে, সংবিধান, সংযোগ বিধান, এগুলো পারবেন, এগুলো সমস্যা নাই। এবার আসেন বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি একদম ঠোঁটস্থ রাখতে হবে, কিচ্ছু করার নেই। প্রাতঃ যোগ আস, এটা মনে রাখবেন, বিসর্গ প্লাস অ বা আ মিলে আগেরটা র হয়। তাহলে প্রাতঃ যোগ আস কি হবে, প্রাতরাশ। ঠিক আছে, তাহলে প্রাতঃ যোগ আস, বিসর্গ আছে পরে স্বরধ্বনিতে, তাহলে কি হয়, এগুলো র হবে। ঠিক আছে, ইতঃ যোগ ত, ইতস্তত। মন যোগ ভাব, হ্যাঁ মনোযোগ ভাব, মনোভাব, মনোভাব হবে। হ্যাঁ, যে লিখছে, মনোভাব, মনোভাব। হম, তপ যোগ বন, তপবন। নিহ যোগ অন্ন, নিরন্ন। ঠিক আছে, হয়েছে তো, আমি লিখিয়ে দিলাম। হ্যাঁ, তজ্জকিত। ধনু যোগ টঙ্কার, ধনুষ টঙ্কার। তো ধনুষ টঙ্কার যখন আসলো, ভাইভাতে জিজ্ঞেস করছে। হ্যাঁ, পার্টুসিসের বাংলা কি, জিজ্ঞেস করে কিন্তু, ডাক্তাররা জিজ্ঞেস করেন, আপনাদের স্যাররা জিজ্ঞেস করবে। হুপিং কাশি। হ্যাঁ হ্যাঁ, গুড। এই জিনিসটা একটু মাথায় রেখেন। হ্যাঁ, পিঙ্কাশি, গুড, এই তো পারেন, হয়ে গেছে। মনোযোগ যোগ মনোযোগ। হ্যাঁ, আজকে একটা মজার কাহিনী বলবো, ঠিক আছে। আপনার ভাবির সাথে ঘটছে এই কাহিনীটা, আমি সকালবেলা থেকে হেসেই যাচ্ছি, হেসেই যাচ্ছি। আপনার ভাবি আর ভাবির ব্যাচমেটদের সাথে ঘটছে। হ্যাঁ, সে যেখানে সে চাকরি করে ওইখানে, বলবো না। দাঁড়ান, দুযোগ নীতি, দুর্নীতি। আবিযোগ কার, আবিষ্কার। ভ্রাতুঃ যোগ পুত্র, ভ্রাতুষ্পুত্র। হ্যাঁ, ভ্রাতুষ্পুত্র। দুযোগ ঘটনা। দেখেন, বীযোগ ছেদ আর বীযোগ ছিন্ন, এই দুইটাতে কিন্তু কোনো বিসর্গ নাই, ওই দুটো একটু মনে রাখেন। তাই আমি এগুলোর পাশাপাশি লিখে দেই, বীযোগ ছিন্ন, বিচ্ছিন্ন, এইগুলোতেই প্যাচ লাগেন। আর আমি কিন্তু বারবার বলতেছি, এগুলো কিন্তু যে কোনো একটা বই থেকে আবার আপনার ক্রস মানে ক্রস চেক করে নিবেন, বিচ্ছেদ বিযোগ ছেদ। ঠিক আছে, মানে এরকম করে কিন্তু এই বিসর্গ থেকে দুইটার মতো আসে কোশ্চেন, এবং দুইটাই ভুল হয়, একটা তো আসবেই। বিসর্গ সন্ধি এবং বিসর্গ ছাড়া যে নিপাতনে সিদ্ধ সন্ধি, বা যে বিচ্ছেদ বিচ্ছেদ, এখান থেকে একটা কোশ্চেন আসবে, আপনি তো শিওর থাকেন। হুম, নিশ্চয়, নিহ যোগ চয়। ঠিক আছে, চতুর্যোগ পদ, দুযোগ কৃতি। তিরহ যোগ কার, তিরস্কার, এটা তিরস্কার। হ্যাঁ, তিরস্কার বানানি কি, দন্তস্ব না মূর্ধন্য ষ, বলেন, লিখেই তো দিন। দন্তস্ব। মূর্ধন্য ষ। দ- দন্তস্ব। এই মূর্ধন্য ষ কি বললো, কোন পাপিষ্ঠ? জি হ্যাঁ, ভাই, আমি বলেছি। না, মূর্ধন্য ষ তো হবে না। মূর্ধন্য ষ হবে যদি কিনা এর আগের যে রটা থাকবে, ঠিক আছে, ওইটা যদি তোমার জি, হচ্ছে ইকার থাকে বা এই উকার থাকে, পরীক্ষাতে যেমন আমি সুষুপ্ত গন্ডগোল পরে। করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, টেনশন করার কিছু নেই, পুরস্কার তিরস্কারের দুইটাই কি হবে, তোমার হচ্ছে দন্তস্ব হবে, মনে ভাই থাকবে। আবির্ভাবটা হচ্ছে আবির পরে বিসর্গ হবে না? ওই আবির্ভাব আমি দেখিনি এখনো ভাই। হ্যাঁ, আবির পরে যে বিসর্গ হবে আছে তো, ওই যে আবার অন্য পাশে আছে। অন, আবির্ভাব ভাই, আবির্ভাব। ও আবির্ভাব, হ্যাঁ অবশ্যই হবে। হ্যাঁ, ঠিক আছে, একটু ক্রস কানেকশন করে নিয়েন কিন্তু, ঠিক আছে, মানে ক্রস চেক করে নিয়েন। হ্যাঁ, নিজ কাকার। শিরশ্ছেদ, হ্যাঁ শিরচ্ছেদ নামে কোনো কিছু নাই, শিরশ্ছেদ, শিরযোগছেদ, শিরশ্ছেদ। ঠিক আছে, নিহ যোগ আময়, নিরাময়। মনঃ ভাইয়া যোগ বল। ধনুর্বিদ্যা কি ওটা কি ঠিক আছে? কোনটা? ধনুর্বিদ্যা কোথায় রে ধনুর্বিদ্যা, আমার চোখে এখনো পড়ে নেই। নিশ্চয়ের উপরে ভাইয়া।
ধনুর্বিদ্যা না, এটা ঠিক নাই। হ্যাঁ, এটা মনে হয় ধনু যোগ বিদ্যা, একটু চেক করে নিয়েন। হ্যাঁ, ধনু যোগ বিদ্যা বা ধনুর্বিজ্ঞান বললে ধনু যোগ বিজ্ঞান, একটু ক্রস চেক করে নিন, ঠিক আছে? আমার এটাই মনে হচ্ছে, বইয়ে ভাইয়া পাবেন। লাস্টে পুরস্কার ওখানেও বিসর্গ হবেন কি অবশ্যই নাকি? অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ, অবশ্যই বিসর্গ হবে। হ্যাঁ, ঠিক আছে, তিরস্কার পুরস্কার দুইটাতেই বিসর্গ হবে। ঠিক আছে, নিপাতনে সিদ্ধ সন্ধি। হ্যাঁ, কুল যোগ অটা, কুলটা। হ্যাঁ, শুদ্ধ দন, শুদ্ধ যোগ ওদন, গোযোগ অক্ষ, বিম্ব যোগ ওষ্ঠ, আযোগ চর্য, দেখো তো কোনো বিসর্গ নাই। দীপ যোগ লক, দুর্লভ, বৃহৎ যোগ পতি, খুবই আসে। মনীষা, মনস যোগ ঈশা, ষট যোগ দশ, গোযোগ পদ, বনযোগ পতি, পরযোগ পর। ঠিক আছে, অহ যোগ অহ, অহরহ, মন যোগ কষ্ট। আমি কিন্তু বলছিলাম দুইটা আছে যেটা একদম নামের ভিতরেই থাকে, একটা হচ্ছে মনঃ কষ্ট, আর একটা হচ্ছে শিরঃ পীড়া। হ্যাঁ, মনোকষ্ট কিন্তু হবে না, মনোকষ্ট বলতে কিন্তু কোনো কিছু নাই। মনঃ কষ্ট মানে ওয়ার্ডটাই মনঃ কষ্ট। শিরোপীড়া বলতে না, শিরঃ পীড়া, তুমি যখন সন্ধি করবা তারপরে শিরোপুরা। ঠিক আছে, আরেকটা আছে কি, ইতঃ পূর্বে। এই তিনটার ভিতরে কিন্তু সবসময় বিসর্গ থাকে। হ্যাঁ, তাহলে এই দুইটা, এই চারটা বানান একটু মনে রাখো। ঠিক আছে, মনঃ কষ্ট, শিরঃ পীড়া, আর হচ্ছে ইতঃ পূর্বে। ওর ভিতরে মনঃ কষ্ট হচ্ছে মন যোগ কষ্ট, এটা হওয়া উচিত ছিল হচ্ছে মনোকষ্ট। হ্যাঁ, কিন্তু না হয়ে কিন্তু মনঃ কষ্টই হয়েছে, একসাথেই থেকে গেছে, এই জন্য এটা নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। ঠিক আছে, আর কারেকশনে হচ্ছে এই তিনটা পড়তে হবে পরীক্ষায় কিন্তু বারবার, 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন আসে, যে মনোকষ্ট, শিরপূর্বা, ইতপূর্বে এগুলো কি আসলে। ঠিক আছে, ওকে, কাদম্বিনী মানে কি বলো? বৃষ্টি, গুড, এই তো, মেঘমালা। হ্যাঁ, অম্বর মানে কি? পৃথিবী, পাহাড়, আকাশ, পানি, মানে সাগর। আকাশ। আকাশ। Good. এই, তোমরা তো পেরে গেছেন। হ্যাঁ, ওকে, শাখামৃগ মানে কি? এটা আসছিল একটা। বানর। গুড, বানর। শাখামৃগ মানে হচ্ছে বানর। এই তো। আপনারা ভাইভাতে যেহেতু কথা বলবেন, ভাইভা পরীক্ষা দিতে যাবেন, এই যে আমার লুকটা দেখতেছেন, আপনারা ম্যাক্সিমামই কিন্তু ভাইভা দিবেন আশা করা যায় গরমে। হুম, তো এই যে যে শার্টটা পরছি, এই কালারের শার্ট হচ্ছে গিয়ে ভাইভার জন্য সব থেকে মানানসই। এরকম শার্ট আগে থেকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর 12th ফেলে পোলাটা যে টাইটা পরছে ওইরকম টাই যে কোনো ক্যাটসের শোরুমে অথবা হচ্ছে যে কোনো জায়গায় পাবেন, অবশ্যই ব্র্যান্ডেডটা ইউজ করবেন ভাইবার সময়, তাহলে দেখবেন একটা ভালো ভাইব পড়বে। সাদা পরেন না, সাদা পরলে একটু, সবাই পরবে সাদা, এর ভিতরে আপনি যদি একটু স্কাই ব্লু, ঠিক আছে, একটু হালকা স্ট্রিপ পরেন, তাহলে দেখবেন যে একটা আলাদা একটা ব্যাপার স্যাপার থাকে। এগুলো হচ্ছে টোটকা শিখাই দিলাম, কারণ আমরা ওই যে প্রাইমারি তারপর বিভিন্ন ভাইবার সময় দেখি, তো তখন দেখি যে আমাদের বোর্ডে যে চেয়ারম্যানরা থাকে বা 16তম গ্রেডের, 14তম গ্রেডের, 20তম গ্রেডের যে ভাইভা পরীক্ষাগুলো হয়, ওগুলোতে আমরা কিন্তু থাকি, এক্সটার্নাল হিসেবে থাকি। অথবা এক্সটার্নাল হিসেবে না থাকলেও ম্যাক্সিমাম প্রথম প্রথম কিভাবে থাকতাম, প্রথম প্রথম মনে করেন একটা কাজে স্যারের রুমে ঢুকি, তখন হচ্ছে ভাইভা নিতে বসছে, তখন স্যারের ভালো লাগতেছে না, তখন আমার ভাইভা বোর্ডে বসাই দেয়। এরকম করে বেশি থাকা যায়, অর্ডার হয়ে খুব কম ভাইভা বোর্ডে থাকা হয়েছে। মানে একটা বোর্ডে মনে হয়, না দুইটা ভাইভা আমি নিছি হচ্ছে অর্ডার ছিল। একটা হচ্ছে আপনার হচ্ছে 16তম গ্রেডের অফিস সহায়ক পদ, আরটা হচ্ছে কম্পিউটার অপারেটর পদ। তো তখন আমি দেখছি চেয়ারম্যানরা এক্সেপশনাল খুব পছন্দ করে, মনে করেন সবাই সাদা শার্ট পরে আসে, যে একটু নীল কালারের, ভাবে যে না সে তো আসলে এই ভাবে তার নিজের কনফিডেন্স আছে, সে একটু স্কাই ব্লু। যেমন লাস্ট প্রাইমারি পরীক্ষা হচ্ছে একটা ছেলে পিঙ্ক, বেবি পিঙ্ক কালারের শার্ট, খুব হালকা একটা পিঙ্ক কালারের শার্ট, বাট খুব স্মার্ট লাগতেছিল ওই ভদ্রলোককে। তো তারে দেখলাম যে 20, প্রাইমারি ফাইভে তো 20 থাকে, তো 20-এর ভিতরে তারা 19 দিল। আমি বললাম যে কেন? বলতেছে যে একে তো পিঙ্ক কালার পরছে, কিন্তু পিঙ্ক কালারটাও ছেলেরা পরলে কিভাবে তার স্মার্ট দেখায়, এটা কিন্তু সে ওখানে মানে কনফিডেন্ট হয়েই সে পড়ে আসছে, তার কিন্তু 19 দিচ্ছে। হম, তা আপনারা এই জিনিসগুলো একটু দেখবেন।
ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের জন্য একটু টিপস, যাতে কিনা ফিউচারে মনে থাকে। আপনার কি পড়াশোনা ছাইড়া দিছেন? বিশাল রোজার বন্ধ পাবেন, তারপরে পরীক্ষা, পরীক্ষা পিছালো, হ্যাঁ, বন্ধ কিন্তু দিবেন না। যে ফ্লোতে পড়তেছেন ওই ফ্লোতেই পড়বেন। রোজার সময় আরো বেশি বেশি পড়বেন, কারণ রোজার রোজার সময় তো অন্য কিছু করা যায় না, তাই না? কোনো ধরনের পাপ কার্যে লিপ্ত হওয়া যাবে না, তখন শুধু পড়তে হবে। ইফতার করবেন আর পড়বেন। ভাই ঠিক- ক্লাস সব শেষ হয়ে গেছে তো ভাই, এই কারণে একটু মনটা খারাপ। কেন, কি হয়েছে? ভাই ক্লাস তো সব শেষ ভাই, রুটিন তো প্রায় শেষ আমাদের। তো ভালো, তো এখন নিজে পড়বেন, ক্লাস শেষ। ভাই ক্লাস থাকলে ভালো লাগতো ভাই, কাছে থাকা যায়। টাচে থাকার জন্য আপনারা আমার সাথে জুম জুম অ্যাপে, আমাকে ফেসবুকে সবাই মিলে হচ্ছে মেসেঞ্জারে নক দিবেন। আবার গল্প করার সময় আপনারা যদি রাত 11টার পরে ফ্রি থাকেন, আমি ফ্রি থাকবো, হ্যাঁ, আমরা সবাই একসাথে দুঃখ সুখের গল্প করবো না, হ্যাঁ, কে কি করছেন সারাদিন, আসেন। ফেসবুকেও তো আজকাল মনে হয় গ্রুপ কল দেওয়া যায়, আমি দেইনি কখনো। হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করি আমরা অনেক সময়, ফেসবুকে গ্রুপ কল করা যায় না। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা মিলন, হ্যাঁ, বা একাধিক পদের একপদীকরণ। ঠিক আছে, এইটা বাদ, এটা মিলনটা পড়বেন না, সন্ধি মানে মিলন আজীবন আসে, সমাস মানে সংক্ষেপণ। ঠিক আছে, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হওয়াকে সমাস বলে। সমাস পড়ার প্রথমে একটা টেকনিক শিখাই দেই। সমাস ব্যাখ্যা বুঝে পড়তে যাবেন না, খালি উদাহরণ পড়বেন। কোর্সে ঢুকে, আপনার নাম কি? মাহাদিয়া সামরিন, আপনার কি কোর্স মানে হয়ে গেছে? মার্চ থেকে কি আপনার কোর্স শুরু হয়ে যাবে? কোর্সে ঢুকে যাবেন? কোথায় 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 ঢুকতেছেন? কোন সাবজেক্টে? বারডেমে ঢুকতেছেন? খুবই ভালো, তো পড়বেন, সমস্যা কি? কোর্সে যারা থাকে আপনারও, ঠিক আছে, পড়ারও সুযোগ বেশি পাবেন। তেলাবেন না, তাহলেই হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা একটা কোর্সে ঢুকেই হচ্ছে ভয় পাই, ভয় পেয়ে তেলানো শুরু করি, এবং যেটা না লাগে তার বাইরে যেও কাজ করি, তখন আপনি নিজেও বাস খান, সাথে যাদের প্রয়োজন সারাদিন ডিউটি না করা প্রয়োজন তারাও বাস খায়। ঠিক আছে, কাজের বাইরে বেশি কাজ দেখাইতে যাবেন না, তাহলেই পড়তে পারবেন। বেশি কাজ দেখাইতে গেলে পড়তে পারবেন না। এটা সহজ কথা, শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু খুব সহজ একটা কথা। দুনিয়ায় তারাই ভালো করে যারা ফাঁকিবাজ। ফাঁকিবাজ মানে হচ্ছে একটা লিমিটেশনের মধ্যে ফাঁকিবাজ, যে হ্যাঁ তুমি সব কাজ করবা, কিন্তু আকাজের সময় তুমি হচ্ছে ফাঁকি মারবা। ঠিক আছে, কোর্সে ঢুকলে যেমন দেখেন কিছু কিছু জিনিস পাবেন। স্যাররা ব্যাডমিন্টন খেলতেছে, ওই ব্যাডমিন্টন খেলার সময় আপনার দাঁড়াই থাকতে হবে। ফুটবলের মধ্যে আপনার দাঁড়াই থাকতে হবে। এগুলো কোন কোর্সের মধ্যে পড়ে? হ্যাঁ, ওইগুলা মানে সাহস দেওয়া যাবে না, তাহলেই হবে। আপনার বহুত কাজ আছে দুনিয়ায়, স্যারদের সাথে ফুটবল আর ব্যাডমিন্টন খেলার জন্য আপনি কোর্সে যান নাই, এরকম বহুত জায়গায় পাবেন। হ্যাঁ, সকালবেলা দেখবেন আপনার ম্যাডামরা, আমি নাম বলবো না, রিসেন্ট একটা কাহিনী আর কি। আমার এক কাজিনই, সে হচ্ছে এক জায়গায় একটা ইনস্টিটিউটে, সকালবেলা আমি গেলাম হচ্ছে আমার বাচ্চাটাকে ডাক্তার দেখাইতে। তো সকালবেলা কি খেলা, যায় দাঁড়ায় থাকতে হবে তার, সে আসতে পারলো না। হ্যাঁ, তো এটা কোন দিক কিসের? এগুলা ভয়েস রেজ করতে হবে, নাহলে পড়তেও পারবেন না, কিছুই করতে পারবেন না। আমাদের বহুত দোষ আছে। যাই হোক, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হওয়াকে সমাস বলা হয়। ঠিক আছে, পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। ও আচ্ছা, কিভাবে পড়বেন? হ্যাঁ, সেটা প্রথমে হচ্ছে খালি উদাহরণ পড়বেন, উদাহরণ পড়বেন ফার্স্টে, হ্যাঁ। কোনটার কোনটার উদাহরণ পড়বেন? দ্বন্দ্ব, প্রাদি, অব্যয়ীভাব সমাস, প্রথমে এই উদাহরণগুলো পড়ে নিবেন একদম থাড়াইয়া। দ্বিগু, খুব আসে। তারপরে যে এক কঠিন, এখানে কঠিন হচ্ছে কর্মধারয় আর তৎপুরুষ, বহুব্রী। এই তিনটা হচ্ছে খুবই বিরক্তিকর তিনটা সমাস। মনে প্রাণে বিশ্বাস করেন এদের মতো বিরক্তিকর সমাস এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এই জন্য যেখান থেকে আসে, হ্যাঁ, প্রাদি মানে হাবিজাবি যে সমাস আছে, যেগুলো সমাজের হচ্ছে নর্মাল ইসের বাইরে, হ্যাঁ, প্রাদি নৃত্য, এই দুইটা ফার্স্টে পড়ে নেবেন, তা অনেক কমন পাবেন।
ঠিক আছে, তাহলে আমি একটু দেখি প্রাতিনিধ্য এগুলো আছে নাকি, তারপরে আমরা যে বিরক্তিকর সমাসগুলোতে চলে যাব, কারণ ওখান থেকেই আসে। আপনি দেখবেন যে আপনি সারা 3 ঘন্টা বসে বা 3 দিন বসে আপনি হচ্ছে বহুব্রীহি শিখলেন, কর্মধারয় শিখলেন, তৎপুরুষ শিখলেন, আর পরীক্ষা দিয়ে দিল কি নিত্য সমাস, অব্যয়ীভাব সমাস আর প্রাদি সমাস। একদম সত্যি কথা, এই তিনটা থেকেই সব থেকে বেশি আসে, এবং আমার মনে হয় এই তিনটাই এখানে দেয় নাই। একটু দেখি, হ্যাঁ, এই যে যা মনে করছিলাম, ঠিক আছে, দেয় নাই। এগুলো যে কোনো একটা থেকে পড়ে ফেলবেন, অথবা আমি দেখি আমার কাছে আছে নাকি। হুম, আমার একটা আছে, আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে নোট করছিলাম, ওই নোটটার ভিতর যদি থাকে রাধি ট্রাধি আমি লিখে দিচ্ছি আপনাদের, আর যদি না থাকে আমার কিছু করার নেই। এই যে, হ্যাঁ হ্যাঁ পাইছি। ফাঁকা জায়গাও তো পাই না। আচ্ছা, যত ফাঁকা জায়গা আছে সব মিলাই মিশিয়ে লিখে দিই, হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে আমি কি বললাম, প্রাদি সমাস। উদাহরণ পরীক্ষায় আসে, কোনগুলো আসে বুঝতে হবে। প্রাদিপ সমাস হচ্ছে প্র, প্রতি, অনু, এই তিনটে উপসর্গের পরে যদি কোনো শব্দ থাকে যেটা দেখতে হচ্ছে সমাসের মতো, সেটা। যেমন প্র যে বচন, প্রবচন। ঠিক আছে, চতুর্দিকে, পরি যে ভ্রমণ, পরিভ্রমণ। হ্যাঁ, প্রকৃষ্ট রূপে ভাত, ভাত মানে হচ্ছে আলোকিত। প্রভাত, তাই না, প্রভাত। এরকম আরো অনেকগুলো আছে। তো প্র দিয়ে থাকলেই বুঝবেন না, হ্যাঁ, প্রগতি, প্রভাত, হ্যাঁ, প্রপিতামহ। অনু থাকলেও কিন্তু অনুতাপ। তাহলে কয়েকটা উদাহরণ দিয়ে দিল প্রাদি সমাসের উদাহরণ, অনুতাপ, প্রপিতামহ। ঠিক আছে, আরো কিছু উদাহরণ আছে, একটু লিখে দেই। অভিমুখ, হ্যাঁ, এগুলো আসে বারবার। আর একটা হচ্ছে উৎকেন্দ্র, এগুলো হচ্ছে প্রাদি সমাসের উদাহরণ। ভাইয়া প্রভাতটা কি লিখছেন প্রকৃষ্ট রূপে? ভাত, ভাত মানে হচ্ছে আলোকিত, প্রকৃত রূপে ভাত, ভাত, হ্যাঁ, এটাই ভাত কথার মানে হচ্ছে আলোকিত। হ্যাঁ, ঠিক আছে, উৎকেন্দ্রটাতে তো প্রগতি অন্য কিছুই নাই। কিন্তু এটা একটা উদাহরণ, এটা আসছে, হ্যাঁ, আমি এই যে আমার কাছে লেখা আছে, এটা একবার পরীক্ষায় আসছে, এবং এটা হচ্ছে প্রাদি সমাসের উদাহরণ। উদ্গত কেন্দ্র, ঠিক আছে, ঠিক আছে, এখানে পাশে লিখে দেই উত, আর একটা লিখে দেই অভি। এগুলো থাকলে এগুলো হচ্ছে প্রাদি সমাস। ঠিক আছে, আসছে, এই কয়টাই ঘুরে ফিরে আসবে, এবং এগুলো কিন্তু জীব কোথাও পাবেন না খুঁজা। ওকে, এরপর হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস, নিত্য সমাস হচ্ছে উদাহরণগুলো খালি অন্য বা কেবল, মাত্র, এগুলো বোঝায়। যেমন অন্য দেশ, দেশান্তর, হ্যাঁ, নিত্য সমাস। অন্য গ্রাম, একইভাবে গ্রামান্তর, লাস্টে অন্তর বসবে। দর্শন মাত্র, দর্শন মাত্র ভাঙলে পাই আমরা কেবল দর্শন। তার মানে অন্য, অন্তর, হ্যাঁ, মাত্র, এইগুলো থাকলে এগুলো হচ্ছে তোমার আপনার হচ্ছে কি নিত্য সমাস। অনেকবার পরীক্ষায় আসছে। তাহলে একইভাবে নিত্য সমাসের উদাহরণ কালান্তর, হ্যাঁ, নামান্তর, ভাষান্তর, যুগান্তর। ঠিক আছে, নিত্য সমাসের দুইটা উদাহরণ আছে, এক্সেপশন, একটা হচ্ছে আমরা, আমি, তুমি ও সে, এটা কিন্তু নিত্য সমাসের উদাহরণ।
ঠিক আছে। আর একটা এক্সেপশন উদাহরণ হচ্ছে কাল সাপ। হুম, কাল তুল্য সাপ। কাল সাপ কি? কাল তুল্য সাপ। ঠিক আছে। তাহলে এরকম কি কি অন্তর থাকলে ম্যাক্সিমাম, মূলত দ্বীপান্তর, হ্যাঁ, গৃহান্তর, বাক্যান্তর করে কিন্তু আসে নিত্য সমাসের উদাহরণ। ওকে। আরেকটা সমাস আমরাটা কি আছে। বললেন? হ্যাঁ, আমি তুমি ও আমরাটা কি সে, বললেন? নিত্য সমাস। আমি তুমি ও সে ব্যাস বাক্য। বুঝছো? আরেকটা সমাস আছে যে সমাসটার নাম নাম হচ্ছে সুপসুপা সমাস। বুঝছো নাকি? সুপসুপা। হ্যাঁ, সুপসুপা সমাস হচ্ছে লাইক পূর্বে আর মধ্য কথাটা থাকবে। ঠিক আছে। কই গেল? সুপসুপা কি থাকবে? পূর্বে আর মধ্য। যেমন মধ্যরাত, ভূতপূর্ব, সুপসুপা সমাস। এই তিনটা সমাস থেকে অনেক পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে কি? প্রাদি হচ্ছে প্র, প্রতি, অনু, উত এগুলো থাকবে। প্রবচন, পরিভ্রমণ, প্রবাদ, প্রপিতামহ, অনুতাপ, উৎকেন্দ্র, অভিমুখ। আর নিত্য সমাস কি? অন্তর কথাটা থাকে, কেবল থাকে, শুধু এক্সেপশন হচ্ছে আমরা আর এটা হচ্ছে কালসাপ। যেমন দেশান্তর, গৃহান্তর, দ্বীপান্তর, কালান্তর, হ্যাঁ, বাক্যান্তর, যুগান্তর, ভাষান্তর, এরকম অনেক কিছু থাকতে পারে। নামান্তর। আর সুপসুপা সমাস হচ্ছে পূর্বে আর মধ্য থাকবে, হচ্ছে মধ্যরাত আর হচ্ছে ভূতপূর্ব। ঠিক আছে। তো দেখেন ভাইয়া আমরা প্রপিতামহ যেটা ওটার ব্যাস বাক্যটা কেমন হবে? প্রপিতামহ। প্রপিতামহ হচ্ছে পিতামহ, মানে হচ্ছে মানে কি? গত, মানে পিতামহের আগের জন। ঠিক আছে। প্র, তারপরে স্পেস, তারপরে পিতামহ। মানে হচ্ছে গত, ব্র্যাকেটে হবে গত। ঠিক আছে, মানে পিতামহের বাপ। ভাইয়া একটা ব্যাস বাক্য কি এটাই বললেন? হ্যাঁ হ্যাঁ, প্রপিতামহর লিখে দিই না। প্র, গত, পিতামহ, এটা বুঝতে পারছেন? এটা, এই তো। তো লিখছেন, হ্যাঁ, মানে কি লিখছেন বুঝতে পারতেছি না। প্রো হ্যাঁ, তো গত গত গত, প্র, ভাই প্রপিতামহ যে পিতার পিতামহ হয় না, ওটা তো অব্যয় ভাব নাকি যেন পড়ছে। এটা অব্যয়ীভাব না। হ্যাঁ, প্রপিতামহ হচ্ছে গিয়া, এটা হচ্ছে এক ধরনের প্রাদি সমাস। হ্যাঁ, মনে থাকে যেন। ঠিক আছে। এখন তুমি যেটা বলছো সেটা হচ্ছে এনামুল হকের মধ্যে, হ্যাঁ, প্রাদি সমাস আর হচ্ছে অব্যয়ীভাব সমাস হচ্ছে এক পর্যায়ভুক্ত। আর সুকুমার সেন আবার বলছে প্রাদি সমাস হচ্ছে নিত্য সমাসের অন্তর্ভুক্ত। ঠিক আছে। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে এগুলো হচ্ছে তৎপুরুষ সমাসের রূপান্তর মাত্র। তো এত প্যাচের কোনো দরকার নাই। হ্যাঁ, যদি অব্যয়ীভাবও থাকে প্রাদিও থাকে, আপনাকে বুঝতে হবে যে প্রাদিটা বুঝতে চাইছে, কারণ অব্যয়ীভাব ইস কি টু টিপিক্যাল, টিপিক্যাল কোশ্চেন আপনার আসবে না। হ্যাঁ, আর যদি প্রাদি না থাকে তখন অব্যয়ীভাব দিয়েন, কিন্তু অব্যয়ীভাব দিয়ে কখনোই এটা আসে নাই। ঠিক আছে। হুম, আপনাকে প্রপিতামহ অবশ্যই প্রাদি সমাস পড়তে হবে, কিছু করার নেই। এবার আসেন ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সমাস যেগুলো আছে ওইগুলোই আমি আলোচনা করব। দ্বন্দ্ব সমাস, হ্যাঁ, যে কয়টা লিখে দিব এই কয়টা মুখস্থ করবেন আর কিছু না। কারণ বাংলায় অনার্স করতে যাইতেছেন না, আমাদের উদাহরণ দেখে শিখতে হবে। একটা একটা আসি। আগে দেখি সমাস। হ্যাঁ, সমাসবদ্ধ যে শব্দ, যেমন
আমি, তুমি ও সে, আমরা। আমরা হচ্ছে সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন যে শব্দ, এটার নাম হচ্ছে সমস্ত পদ। যেমন আমরা হচ্ছে সমস্ত পদ। ঠিক আছে? ওকে, এটা যেন মনে থাকে। আর সমাসবদ্ধ পদটিকে যে বাক্যাংশের প্রয়োজন হয়, এই বাক্যাংশের নাম হচ্ছে ব্যাস বাক্য। ঠিক আছে? আর ব্যাস বাক্যের প্রত্যেকটা পদকে বলা হয় সমসমান পদ। ঠিক আছে? যেমন গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, এটা হচ্ছে একটা ব্যাস বাক্য। আর প্রত্যেকটা পদ, গায়ে, দেয়া হয় যে অনুষ্ঠানে, এগুলো হচ্ছে সমসমান পদ। আর গায়ে হলুদ, গায়ে হলুদ কথাটা হচ্ছে একটা সমস্ত পদ। এটা দেখলেই বুঝবেন। সমাসের রীতি আসছে সংস্কৃত ভাষা থেকে। ঠিক আছে? সমাস প্রধানত 6 প্রকার। প্রত্যেকটার উদাহরণ আমরা দেখব। জাস্ট উদাহরণ। হুম? দ্বন্দ্ব সমাস। এত মিলনার্থক হাবি জাবি এগুলো কিচ্ছু আসে না, দ্বন্দ্ব বানানটা পড়বেন, যেটা যেটা আসছে এখন পর্যন্ত। অগ্র পশ্চাৎ, একদম আমার বইতে লেখা আছে কোনটা কোনটা আসছে। আজকাল, জনমানব, হ্রাস বৃদ্ধি। হ্যাঁ, দ্বন্দ্ব সমাসে হচ্ছে দুইটা পদেই প্রাধান্য পাবে। ঠিক আছে? দ্বন্দ্ব সমাসে কি, এই যে উভয় পদের প্রাধান্য থাকবে। তাহলে দেখেন, হ্রাস বৃদ্ধি। ঠিক আছে? অব্যয়ভাগ সমাসে শুধুমাত্র পূর্ব পদের প্রাধান্য থাকবে। আর তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, এগুলো সবগুলোতে পরপদের। তাহলে দ্বন্দ্বতে উভয় আছেই মাত্র 6 পদ। হ্যাঁ, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, এগুলোতে কি পরপদ, অব্যয়ভাগে পূর্বপদ। আর কোন পদের অর্থ প্রাধান্য থাকে না হচ্ছে বহুব্রীহি সমাসে। ঠিক আছে? নতুন কোন অর্থ বোঝায়। যেমন গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে। হ্যাঁ, অনুষ্ঠান বুঝাইছে, গায়েও গাও বোঝে নাই, হলুদও বোঝায় নাই। অনুষ্ঠানটা হচ্ছে গায়ে, এটা হচ্ছে বহুব্রীহি। তাহলে বহুব্রীহিতে কোন পদের বোঝায় না। তো উদাহরণ এগুলো আসছে। ঠিক আছে? অলুক দ্বন্দ্বটা একটু মনে রাখবেন, যেখানে বিভক্তি লোপ পায় না। যেমন ঘরে বাইরে, যাকে তাকে, কোলে পিঠে দুধে ভাতে। আমি আলাদা করে আর লিখে দিচ্ছি না। ঠিক আছে? অলুক দ্বন্দ্ব, এগুলো কিসের উদাহরণ? অলুক দ্বন্দ্ব, কারণ বিভক্তি লোপ পায় নাই, পরীক্ষা কিন্তু আসে। ঠিক আছে? কর্মধারয়, বাইরে ভাই, এখান থেকে যে কত কোশ্চেন আসছে কর্মধারয়। একটু বলে দেই, কর্মধারয়, দ্বিগু, তৎপুরুষ সবগুলোতে হচ্ছে পরপদ প্রাধান্য পায়। হ্যাঁ, এটাও পরীক্ষায় আসে, পরপদ প্রাধান্য পায়। ঠিক আছে? এখন এখান থেকে যদি খুব অল্প পড়তে চান, খুব অল্প কিছু এখান থেকে পড়তে চান, তাহলে আমি বলবো যে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় পড়বেন। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, দেখেন পরপদ, আসনটাই প্রাধান্য পাইছে। ঠিক আছে? একইভাবে কি কি আছে কর্মধারয়, এখন কোনটা কোনটা আসছে কর্মধারয়, তাই তো সেইগুলো হচ্ছে আমার লিখে দেওয়ার কথা। শুধু কর্মধারয় দিয়ে আসছে যেগুলো, লিখে দেই, মুখস্থ করবেন, কিচ্ছু করার নাই। হুম? প্রাণ চঞ্চল, বেগুন ভাজা, মহাপৃথিবী, মিঠা করা, যাবজ্জীবন, সজ্জন। আমি মনে রাখতাম যাবজ্জীবনে জয় জয় আছে, সজ্জন জয় জয় আছে, এভাবে আমার মনে রাখতাম। এগুলো হচ্ছে কর্মধারয়, একদম সরাসরি কর্মধারয় কি কি আসছে। ঠিক আছে? কর্মধারয়। এবারে আসেন মধ্য পদলোপী কর্মধারয়, কিছু কিছু আসছে। যেমন সিংহ চিহ্নিত আসন, দেখেন তো চিহ্নিত বাদ গেছে, তাই না? তাহলে এরকম মধ্য পদলোপী কর্মধারয় কোনটা কোনটা আসছে? আয়কর, এটা মধ্য পদলোপী কর্মধারয়। জীবন বীমা, হ্যাঁ, আয়ের জন্য কর, আয়কর, জন্যবাদ।
জীবনের জন্য বীমা। ঠিক আছে? ডাক বার্তা, ধর্মঘট, সন্ধ্যা প্রদীপ, সিঁদুর ভাইয়া রাঙা। জীবন বীমার পরে কি লিখছেন 3 নাম্বারটা? ডাক বার্তা, ডাক বার্তা। হ্যাঁ, সিঁদুর রাঙা না, এটা হচ্ছে সিঁদুর কৌটা হবে। হ্যাঁ, সিঁদুর কৌটা। দেয়াল ঘড়ি, হাত ঘড়ি, মানি ব্যাগ। দেখেন তো, মনে রাখো এই যেগুলো আপনি ইউজ করেন সেগুলোই হচ্ছে এগুলো। হ্যাঁ, নমস্কার মাসি। এই তো আছি মাসি। ওকে, তাহলে মনে থাকবে। তাহলে দেখেন তো, মধ্যপদলোপী, আয়কর। হ্যাঁ, আমি এভাবে মনে রাখতাম। হাত ঘড়ি, মানি ব্যাগ, দেয়াল ঘড়ি, আপনার বইয়ের সিঁদুর। হ্যাঁ, এগুলো সব কেনার জন্য টাকা লাগে। আয়কর, জীবন বীমা, ডাক বার্তা, ধর্মঘট। এভাবে মনে রাখতাম, যে কয়টা মনে রাখা যায়, কারণ আসে এই কয়টাই ঘুরে ফিরে। আপনি দেখেন এর বাইরে আসবে না, আমি যে কয়টা বললাম এর বাইরে সমাস আসবে না। আমি বলতে পারি, কারণ এটা আমার ভাইয়া খুব। একটা কোশ্চেন ছিল। কে? মানে এখানে সমাসগুলাতে কি শুধু সমস্ত পদ উদাহরণগুলা পড়লেই হ্যাঁ, হবে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, শুধু সমস্ত পদ খালি আসে উদাহরণ থেকে, যে কোনটা কোন সমাস, আর কিচ্ছু না। আচ্ছা। ঠিক আছে? এই জন্য খালি উদাহরণের দিকে আপনি হচ্ছে এমফেসিস দিবেন। তাহলে কর্মধারয় 3 প্রকার বললাম: মধ্যপদলিপি, আর হচ্ছে উপমান, উপমিত্ত। এর ভিতরে মধ্যপদলিপি আসে, আর শুধু কর্মধারয় হিসেবে এগুলো আসে, আলাদা আর পার্থক্য আসে না। হুম, এভাবে হচ্ছে এগুলো কয়টা আসে। এখন উপমান কর্মধারয় আর উপমিত কর্মধারয়, তাই না? এই দুইটার ভিতরে একটু প্যাচ আছে। হুম, যেমন উপমিত কর্মধারয় কি? পুরুষ সিংহ, পুরুষের ন্যায় সিংহ, বা পুরুষ সিংহের ন্যায়। হ্যাঁ, আর উপমান কর্মধারয়ের উদাহরণ হচ্ছে, আপনারা যদি দেখেন, সিঁদুর রাঙা, সিঁদুরের ন্যায় রাঙা। ঠিক আছে? এটা মনে রাখার একটু উপায়, এই যে এই টাইপের অনেকগুলো উদাহরণ আছে যেগুলো আমাদের প্যাচ লাগে। উপমান কর্মধারয় বা হচ্ছে উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয়ে দুইটাই আপনি ছুঁইতে পারবেন। সিংহ ছোঁয়া যায়, পুরুষও ছোঁয়া যায়। ফুলকুমারী, ফুলও ছুঁইতে পারবেন, কুমারীরও ছুঁইতে পারবেন। বাহুলতা, বাহুকেও ছুঁইতে পারবেন, লতাও ছুঁইতে পারবেন। কিন্তু দেখেন, উপমান কর্মধারের উদাহরণ হচ্ছে এইগুলা: তুষার শুভ্র, শশব্যস্ত, কাজল কালো, কচুকাটা। তুষারের ন্যায় শুভ্র, তার মানে একটা ছুঁইতে পারবেন তুষার। শুভ্রকে আপনাকে অনুভব করতে হবে। কাজলের ন্যায় কালো। হ্যাঁ, কাজল। হ্যাঁ, এটা ছোঁয়া যায়। কাজল কি? ওই যে, কি যেন আপনারা দেন না, ওই যে, কাজল কি, ওই যে কালা একটা জিনিস, ধ্যাৎ, এটার নাম কি? আরে মাস্কারা, আরো যেন কি বলে, এই টাইপের আর কি। হ্যাঁ, কাজল তো বুঝতে পারছেন। আইলাইনার। আইলাইনার, হোয়াট এভার। হ্যাঁ, আইলাইনার। তারপর আরো কি কি ইউজ করেন না, অনেক টাইপের ওইগুলো আর কি। মাস্কারা মনে হয় এই জিনিসটা হচ্ছে আমার আম্মাও ইউজ করতো, মানে মা ইউজ করতো। তাই আমি কিন্তু এটা ভাইবেন না যে আপনার ভাবির কাছ থেকে জানছি। মাস্কারা জিনিসটা নিয়ে ছোটবেলা মজা করতাম। মা হচ্ছে মাস্কারা দিত, তো তখন হচ্ছে বলতো, কি দাও এটা? ছোটবেলা তো মা বলতো মাস্কারা দিচ্ছি। তো এটা নিয়ে আমাদের খুব ইন্টারেস্ট ছিল, যে মাস্কারা মানে মশকরা করা, এটা কি দেয়? তো ওইটা হচ্ছে কাজল। তো ওটাকে ছোঁয়া যায়, মাস্কারা বলেন বা হচ্ছে যে আইলাইনার বলেন, হোয়াট এভার। তারপরে ওই যে এক টাইপের থাকে না, পেন্সিলের মতো তো থাকে, বাচ্চাদের দেয়, ওইগুলোও থাকে। ওইগুলো মা দিত, চোখের ভিতরে দেখতাম। হ্যাঁ, তো এই জিনিসগুলো ছুঁইতে পারে, কিন্তু কালো তো ছোঁয়া যায় না, অনুভব করা যায়, তাই না?
ঠিক আছে, তো এই তুষার শুভ্র আর কাজল কালো এই দুটো হচ্ছে উপমান। তাহলে উপমানে কি, একটা ছুঁইতে পারবেন আর একটা অনুভব করতে হবে। কিন্তু উপমিততে দুইটাই কিন্তু আপনি ছুঁইতে পারবেন, টাচ করতে পারবেন। পুরুষ, সিংহ, হ্যাঁ, ফুলকুমারী, বাহুলতা এগুলো সবই কিন্তু আপনি হচ্ছে ছুঁইতে পারবেন। বুঝতে পারছেন? এটা কিন্তু উপমান এবং উপমিত মনে রাখার সব থেকে সহজ উপায়। এর থেকে কিন্তু ভালো উপায় নাই। আপনারা কিন্তু এই দুটো প্যাচ লাগান। এবারে আসেন, যদি পরীক্ষার ভিতর সব থেকে বেশি আশা করছেন উপমান কর্মধারের উদাহরণ আর হচ্ছে উপমিত কর্মধারের উদাহরণ। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, এবারে এখানে আরো আছে উদাহরণ, একটু দেখি। রূপক কর্মধারয়, হ্যাঁ, রূপক কর্মধারয় গুলো খুবই ফানি। রূপক কর্মধারয় গুলো অনেকগুলো আছে। আমি আরো অনেকগুলো উদাহরণ আছে, আপনাকে হচ্ছে উপমান উপমিত আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, একটু দাঁড়ান। উপমিততে কি বলছিলাম? উপমিততে আমি বলছিলাম যে সবই হচ্ছে আমাদের হবে, মানে ছোঁয়াছুঁই করা যাবে। হ্যাঁ, পুরুষ, সিংহ, ফুলকুমারী, বাহুলতা, হেন তেন, নয়ন পদ্ম, পদ্ম চক্ষু, বদ্বীপ, বয়ের ন্যায় দ্বীপ। হ্যাঁ, ব একটা স্ট্রাকচার, আপনি মনে করেন ধরতে পারবেন। হ্যাঁ, চরণ পদ্ম। ঠিক আছে, চরণ পদ্ম। ঠিক আছে, উপমানগুলো কি? উপমান কিন্তু সব থেকে বেশি আসে। উপমানের একটা ছুঁইতে পারবেন, একটা অনুভব করতে হবে। বজ্র কঠোর, হ্যাঁ, প্রস্তর মানে পাথর, প্রস্তর কঠিন। তুষার শুভ্র লিখলাম না। কুসুম কোমল, কুসুম মানে হচ্ছে ফুল, কোমলটা অনুভব করে নেন। ঠিক আছে, একইভাবে শশব্যস্ত তো আছে। বক ধার্মিক। হ্যাঁ, এবারে আসেন, বক তো ছুঁইতে পারেন, ধার্মিকও ছুঁইতে পারেন। হ্যাঁ, এই বক মানে কিন্তু পাখি বক না। হ্যাঁ, বকের ন্যায় ধার্মিক, মানে ধার্মিক আপনি ছুঁইতে পারবেন। হ্যাঁ, এখানে বক বলতে বুঝাইছে যে বকে বেশি, ভণ্ড। হ্যাঁ, এই বক মানে কিন্তু বক পাখি না, এটা যেন মনে থাকে। এই তো, ওকে। তাহলে এখন হচ্ছে আমাদের বাকি আছে রূপক কর্মধারয়, তাই না? রূপক হচ্ছে কিছু এক্সট্রা উদাহরণ পড়তে হবে। আমি কিন্তু এখানে লিখে দিলাম, এটা উপমান, উপমিত, এই কয়টা। হ্যাঁ, বললাম উপমিততে কিন্তু দুইটাই টাচ করতে পারবেন। কর্মধারয় পড়লে আজকে যদি আপনি নাও পারেন সমাস, তাও আপনি পারবেন। ঠিক আছে, রূপক কর্মধারয় একটু রূপ কথাটা থাকে। যেমন আপনি ব্যাস বাক্য করলে বিশ্বরূপ বৃক্ষ, মোহরূপ নিদ্রা, শোকরূপ অনল, ক্ষুধারূপ অনল, মনরূপ মাঝি, দিলরূপ দরিয়া, মানে সবগুলোর ভিতরে বিষাদরূপ সিন্ধু, জীবনরূপ প্রদীপ, ভবরূপ নদী, সুখরূপ সাগর, জ্ঞানরূপ বৃক্ষ, এগুলো হচ্ছে সব রূপক কর্মধারের উদাহরণ। সবগুলোর ভিতর হচ্ছে রূপ আছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু রূপ আছে, মনে থাকে যেন। রূপক কর্মধারায় এটাও কিন্তু আসে পরীক্ষায়। ঠিক আছে, এখন চাঁদ মুখকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন চাঁদ রূপ মুখ যদি বলে, আপনাকে পরীক্ষায় কিন্তু একবার আসছিল যে চাঁদ রূপ মুখ কি হবে, রূপ আছে, রূপক কর্মধারায়। কিন্তু যদি বলে চাঁদের ন্যায় মুখ বা চাঁদের মতো মুখ, তখন কি হবে? উপমিত কর্মধারায়। কারণ চাঁদ কি, ছোঁয়া যায়, মুখও ছোঁয়া যায়, তাই না? টাচ করতে পারেন, অনুভব করার তো কিছু নাই। ঠিক আছে, তাহলে একটু দেখেন, চন্দ্রমুখ, চন্দ্ররূপ মুখ রূপক, চন্দ্রের ন্যায় মুখ, চন্দ্রও ধরতে পারবেন, মুখও ছুঁইতে পারবেন, উপমিত কর্মধারায়। আবার একটা বলছে চন্দ্রের ন্যায় মুখ যাহার। তাহলে কি বলছি? প্রথম পদ বা দ্বিতীয় পদ, হ্যাঁ, বা পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য পায় না, মুখ যাহার। তাহলে এটা হবে বহুব্রী সমাস, কারণ বহুব্রী সমাসে কি অন্য পদ প্রাধান্য পায়। ঠিক আছে,
তো এইভাবে একটু মনে রাখবেন, এখান থেকে কিন্তু আর প্যাচ লাগে। উপমিত আর উপমান এই দুটো কিন্তু খুব প্যাচ লাগে। উপমানে একটা হচ্ছে অনুভব করবেন, উপমিততে দুইটাই ছোবেন, কোনো অনুভব করা নাই, একদম সরাসরি টাচ করুন। ভাই আমরা যে ছোটবেলায় মেবি পড়ছিলাম ওই যে একটার সাথে একটা তুলনা করা, এটাই কি সেই সমাজটা? জি 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 জি, একটার সাথে একটা তুলনা করা, কিন্তু তখন তো আমাদের ওইভাবে বেসিক দিয়ে পড়ায় নাই। বেসিক হচ্ছে এটা, হ্যাঁ, যে যখন কিনা দুইটাই ছোঁয়া, তখন আর যেটা একটা হচ্ছে অনুভব, সেটা হচ্ছে কি আপনার, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে ভিডিও হয় এগুলো তো বাইরে পাঠানো যায় না? বাইরে পাঠানো যায় রেকর্ড করে? এই মেহবুব ভাই, শুনতে পাচ্ছেন? যদি না পাঠানো যায় আমি ওদের সাথে একটা মজার কথা শেয়ার করবো। হ্যাঁ, নইলে যে জিনিসটা শেয়ার করবো এটা খুব ফানি, এরা যদি শেয়ার টেয়ার করে দেয় সমস্যা। আমার তো মনে হয় পাঠানো যায় না, তাই না মেহবুব ভাই? আচ্ছা, আমি জানি আপনারা কেউ পাঠাবেন না, তাও শেয়ার করি। হ্যাঁ, আচ্ছা, কে ওরে বাইর করে দাও তো। একজন চ্যাট বক্সে লিখছে চাঁদ তো টাচ করা যায় না, তাহলে উপমিত কেন হলো? এই চাঁদে মানুষ গেছে না, চাঁদ টাচ করা যায় না, তোমার কে কইছে? নীল আর্মস্ট্রং চাঁদে গেছে না, চাঁদে পা রাখছে না, কয়দিন আগে ভারত চাঁদে পাঠাইলো না? হ্যাঁ, কয় চাঁদ নাকি ছোঁয়া যায় না। কি সমস্ত কয় এরা, কোত্থেকে আসছো? চাঁদ তো টাচ করা যায়, চাঁদে মানুষজন গেছে না। বুঝতে পারছেন আপনি? ওকে। তাহলে কাহিনীটা বলি, আপনারা কেউ এগুলো বাইরে শেয়ার করেন না, খুব মজার একটা কাহিনী আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার ওয়াইফ, মানে আপনাদের ভাবি, বাপু যেটাই বলেন, যে মেডিকেলে চাকরি করে, ওই মেডিকেল নামে যে উপজেলা হেলথ কমপ্লেক্সে আর কি এখন আছে, ওইটার ঠিক আহ, মানে গেটে, ঠিক আছে, কি একজন ঝালমুড়ি বেচে, একটা ছেলে, বয়স হচ্ছে কত, 23-24 হবে এরকম, একটা ছেলে ঝালমুড়ি বেচে। তো ওর ঝালমুড়িটা খুবই টেস্টি, খুবই টেস্টি, সবাই খায় মেয়েদের কাছে, আমি কখনো খাইনি। তো দেখি যে সবাই খায়, একদম সবাই, বিশেষ করে ডক্টর, যে লেডি ডক্টর আছে, তার তো দেখি প্রায় এনে এনে খায়। খাইতো, আমি যখন ছিলাম তখনও খাইতো। মাঝে মধ্যে আমার বলতো ভাইয়া খাবেন, আনাইছি ঝালমুড়ি। আমি আবার ঝালমুড়ি জিনিসটা খুব অপছন্দ করি, ছোটবেলা থেকে ঝালমুড়ি আমি খাই না, কেন যেন আমার ঝালমুড়ি খুব খারাপ লাগে। মুড়ি জিনিসটাই আমার খুব বিরক্ত লাগে, এটা কেন আমি জানি না। শুধু চানাচুর আবার ভালো লাগে, কিন্তু মুড়ি জিনিসটা অপছন্দের জন্য ঝালমুড়ি জিনিসটা খাই না। আর ঝালমুড়ি যখন মাখাই তখন আমার মনে হয় মুড়িটা কেমন যেন নরম হয়ে যায়। আর বেশি ঘুগনি টুগনি ডাল ঠাল দিয়ে মাখাইলে কেমন যেন ভালো লাগে। যাই হোক, কেন ওরা বারবার বারবার খায়। তো আমি হচ্ছে গত সপ্তাহে গেছিলাম ওখানে, একটা কাজে গেছিলাম আর কি, আমার কিছু অফিসিয়াল কাজে কিছু ডকুমেন্টস ছিল, ওগুলো আনতে হচ্ছে। ওই উপজেলা হেলথ কমপ্লেক্সে গেছি। তো ওই ছেলেটা হচ্ছে খুব ট্রিটমেন্ট নিতে আসতো আর কি। হ্যাঁ, আর যেহেতু আমি ডেন্টিস্ট ছিলাম, তো ডেন্টিস্টের রুমে কিন্তু ভিড় অতটা হয় না, কারণ ডেন্টালের রোগী কয়টা থাকে, যে যে মনে করেন যে সারাদিনে আপনার ভাবি যদি আহ 60টা রোগী দেখে, সব মিলে আমার পাশের রুমেই ছিল 60টা 65টা, আমার হয়তো বা রোগী আসতো 23টা 25টা, সর্বোচ্চ 30টাই আসতো। আরো কমও আসতো, গড়ে মনে হয় আমার 18 থেকে 20টা রোগী সারাদিন, অনেক শান্তির চাকরি করছি বুঝলেন। তাই যারা ডেন্টিস্ট আছেন, হ্যাঁ, বিসিএস হেলথ কেয়ারে গেলে আপনার কিন্তু খুব মজা। আপনার কোনো ইভিনিং নাই, আপনার কোনো নাইট নাই, আপনার কোনো ইমার্জেন্সি নাই। খুব মজা করে সারাদিন একদম 9টা to 2টা ডিউটি করবেন, এরপর ইচ্ছা মতো চেম্বার করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। প্র্যাকটিস করবেন আর কি। তো যাই হোক, তো প্যারা নেই তো। সাধারণত যেহেতু কম, তো মোটামুটি এলাকার মানুষজন আমার কাছে প্রচুর মেডিসিন নিতে আসতো, এই রোগ সেই রোগ। তো ওই ছেলের সাথে আমার আগে থেকেই খুব ভালো খাতির, কারণ সে আসতো আর আমি আবার মানুষের সাথে খুব ভালো ব্যবহার করতাম, পাকাইতাম না। হ্যাঁ, ও মানে অনেক ধরনের চুলকানির ওষুধ থেকে শুরু করে এভরিথিং। হুম, স্ক্যাবিস হয়েছিল একবার, আমি লরিক্স দিছিলাম, লরিক্স আবার সাপ্লাই ছিল আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে। তো লরিক্স দিছি, পর সে ভালো হয়েছে। তো তার হচ্ছে আমি সেদিন গেছি, সে দেখছে যে আমি ঢুকতেছি, কারণ একদম হসপিটালের গেটে ঢুকে তো দেখছে, তো সে আমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে অনেকে, যে স্যারের সাথে দেখা করবো, দেখছি স্যার ঢুকছে, আমার একটা সমস্যা আছে, আমি দেখাবো। ঠিক আছে, ওকে, আমি শুনলাম। তো সন্ধ্যাবেলা সে আমাকে আসলো, আইসা বলতেছে যে অনেক ধরনের সমস্যা,
তার হচ্ছে তোমার এসটিডি আর কি। হ্যাঁ, আমাকে বললো যে স্যার আপনি তো এর আগের বার আমার স্ক্যাবিস ঠিক করছিলেন, এবার তো আমার খুব বড় ধরনের সমস্যা। তো সে আমাকে যে ফিচার্স গুলো বললো সবকিছু এসটিডি মিলে যায়। আমি বললাম জিহ্বাটা দেখি তো। জিহ্বাটা দেখলাম, তার জিহ্বায় টাঙে হচ্ছে স্নেল ট্র্যাক্ট ইনফেকশন, মানে এটা কিন্তু এসটি সিফিলিসের একটা ফিচার্স আর কি, ক্লিনিক্যাল ফিচার্স। আপনারা সিফিলিস যারা পড়ছেন জানেন যে মুখের ভিতরেও কিন্তু ঘাটা। তারপর আমি সব দেখলাম, আসলে খুব বাজে অবস্থা, বুঝতে পারছেন। তারপরে ডায়াগনোসিস হবে, আমি তাকে হচ্ছে বরিশাল রেফার করে দিলাম। হ্যাঁ, বরিশাল রেফার করে দিলাম স্কিন ডিপার্টমেন্টে। এখন তারপরে এটা ডায়াগনোসিস হওয়ার পরে দেখলাম তো, প্লাস হচ্ছে ও আসছিল আমার ইসে পরিচয় দেখাইতে। তো আমি বললাম যে আচ্ছা চলেন একটু, তুমি হচ্ছে ইসে চলো, আউটডোরে চলো, তোমার একটু দেখাই। তারপর আমি ওরে নিয়া, হ্যাঁ, যে কয়টা মেয়ে ঝালমুড়ি খায় ওদের কাছ থেকে, ইনক্লুডিং ইউর ভাবি, সবাইকে যে বললাম যে এই যে খুব তোমরা একটু ভালো মতো দেখো ওকে। হ্যাঁ, বরিশাল না যেতে পারলেও এসটিডি হয়েছে তো, মানে বলে কার এসটিডি ভাই? আমি বললাম যে এই যে ঝালমুড়িওয়ালা। মানে এক একটার চেহারা দেখার মতো ছিল। ওর কাছ থেকে এত ঝালমুড়ি খাইছে তো। আপনাদের হচ্ছে এগুলো পড়াইতে যে এটা আর কি হয়েছে, হ্যাঁ তাই হচ্ছে একটু ই করবে, ঠিক আছে। তো খুবই মজার সিচুয়েশন, মানে এক একটার চেহারা আর দেখার মতো, যে কি অবস্থা। হ্যাঁ, আর সিফিলিসে আমার যেটা মনে হয়েছে, কারণ জিহ্বায় স্নেল ট্র্যাক ইনফেকশন ছিল। তো আমি আবার আরেকটা ভাই ছিল, ওনাকেও দেখাইলাম আউটডোরে নিয়ে, তো ভাই বললো যে না এটা আসলে সিফিলিসই মনে হচ্ছে। খুব বাজে অবস্থা আর কি। তো যাই হোক, বি কেয়ারফুল অফ ঝালমুড়ি, ফুচকা, ভেলপুরি। হুম, ওকে। তো সান্ত্বনার বাণী আছে তো, সান্ত্বনার বাণী আছে। তারপরে আমি এটা নিয়ে অনেক মজা নিতেছিলাম। তারপরে তোমার ভাবির যে কলিগ, সে আপনাদের আমার বলতেছে যে এটা তো ভাই এটা তো না, ফিকোরাল। খাবারের মধ্যে তো চলে না, খাবার দিয়ে তো হ্যাঁ চলে না হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, তো লাস্টে ঠিক সান্ত্বনা করে দিচ্ছে। দেয় না তো। হ্যাঁ, বলছে ফিকোরাল রুটে না, সে আবার বলতেছে। আমি বললাম, ফিকোরাল রুটে হল ধরে নাই, বুঝছেন। এটাই সান্ত্বনা এখন শেষ পর্যন্ত। হ্যাঁ, যে এসটিজি আমরা হচ্ছে জাস্ট ঝালমুড়ির সাথে মশলা হিসেবে খেয়ে ফেলছি। আমরা ট্রেপোনেম পেলিডামটা, হ্যাঁ, মশলা হিসেবে খাইছি আমরা। তো তো সমস্যা নেই, আমার 15 রুটে যায়। যাই হোক, এটা এখানে ডেন্টিস্ট কে কে আছেন, চ্যাট বক্সে লিখে জানান তো। একজন আছে দেখতে দেখা যাচ্ছে, হ্যাঁ? আরো আছে। ভালো, ভালো মতো পড়তে থাকেন। হ্যাঁ, ডেন্টিস্টদের বিসিএস হলে কিন্তু অনেক শান্তি। আমি একদম 2 বছর মহা শান্তির চাকরি করছি, মহা শান্তির। ওই যে আরেকজন আছে, হ্যাঁ, অনেকেই আছে। পড়েন, ভালো মতো পড়েন। 16টা সিট তাহলে কি হয়েছে, এটা কোনো ভয়ের কিছু নাই। রেজাল্ট দিতে দিতে ওই 16টা 100টা হয়ে যাবে, ঠিক আছে। এর আগে ইতিহাস দেখছেন না, সিট থেকে 5টা, 5টা থেকে 71টা হয়ে যায়। হ্যাঁ, 35টা থেকে 171, 35টা থেকে 171টা হয়ে যাবে। তো তখন পোস্ট বেড়ে যাবে, তো ডোন্ট ওয়ারি। হ্যাঁ, পড়তে থাকেন। আসেন, দ্বিগু সমাস। হ্যাঁ, দ্বিগু সমাসটা একটু দেখি। ভাই দ্বিগু একটা জিনিস জানার ছিল একটু, কি, কি একটু মানে জিনিস? বাইরের জিনিস। বিষয়টা হচ্ছে ভাই, রিটেনে যারা বোথ ক্যাডার দিয়েছে অ্যাপ্লাই এর সময়, তাদের তো মনে হয় 1100 মার্কের রিটেন দেওয়া লাগবে, তাই না ভাই? জি 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 জি। ভাই এখানে পাস মার্ক কত থাকবে? 1100 মার্কে ভাইয়া, 5 মার্ক আলাদা আলাদাই থাকবে। তোমার হেলথের জন্য 450, আর ওখানে হচ্ছে 1100-র জন্য 550। বুঝতে পারছো? ওখানে আবার আলাদা পাশ করার সুযোগ আছে। যেমন তোমার যদি মনে হয় যে আমি হচ্ছে রিটেন বোধ দিলাম, কিন্তু আমার এখন বিজ্ঞান টিজ্ঞান পড়তে ইচ্ছা করতেছে না, পরীক্ষা দিও না, সমস্যা নেই। তাহলে তোমার শুধু হেলথে পাশ আসবে। আচ্ছা আচ্ছা, মানে আমি মন মতো দিতে পারবো তাই তো, মানে হেলথের জন্য কোন দিলে মত? হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু হেলথ আচ্ছা দিতে আচ্ছা। health দিতে পারবা। তারপরও ইদানিং আবার অনেক প্যাচ সিস্টেম টিস্টেম করে ফেলছে। আগে তো এটা ছিল, এখন আবার নতুন নিয়ম করছে নাকি না দেওয়ার, আমি জানি না। কারণ পিএসসি এখন প্রচুর প্যাচাইতেছে, বুঝতে পারছেন। আগে কিন্তু এত প্যাচ ছিল না। যেমন আগে হচ্ছে এই যে প্রিলিতে কিন্তু একটা কাটমার্ক ছিল সবার জন্য। এখন কিন্তু এই যে আগে হচ্ছে হেলথ বোধ যারা দিত, হ্যাঁ, নাম্বার কম পাইলো এই একই হিসাবে প্রিলি তাদের হয়ে যাইতো কিন্তু। এখন এটা যে সফটওয়্যার করে বানায় দিছে, মনে করেন আপনারা যারা বোধ ক্যাডার দেয়া, আপনারা
যে মনে করেন যদি কাট নাম্বার থাকে হচ্ছে 90, যেমন এবার যেহেতু আপনাদের 1600 সিট, হ্যাঁ, 1600 সিটের জন্য কমপক্ষে হলেও যদি 7 গুণ টিকায়, তাহলে কত কমপক্ষে হলে ডাক্তার 8,000ই টিকেলো, 9,000ই টিকেলো, সেক্ষেত্রে দেখা যাবে কাট মার্কস কিন্তু আপনাদের, এটা বলা উচিত না তাহলে আপনার ফাঁকিবাজ হয়ে যাবেন, কিন্তু আমি একদম লিখে দিতে পারি যদি 8,000 না হয় 1600, যদি 5 গুণ 6 গুণও টিকায়, 6,000 7,000ও টিকায়, আপনাদের কাটমার্ক কিন্তু 90, 88 এমন হবে। কিন্তু এটা শুধুমাত্র যারা বোথ ক্যাডার, এই জেনারেল, টেকনিক্যাল ক্যাডার দিচ্ছেন তাদের জন্য। যারা বোথ ক্যাডার দিচ্ছেন তারা কিন্তু এই সুবিধাটা পাবেন না, যেটা হচ্ছে আগে পাইতো। ঠিক আছে, তাই বেশি সিট থাকলে যখন বেশি পোস্ট থাকবে তখন শুধুমাত্র ই দিবেন, টেকনিক্যাল দিবেন। আচ্ছা আমি একটু পড়াই, তারপরে গল্প করবো না, বহুত সময় আছে গল্প করার। দ্বিগু সমাসে সমাহার বা মিলন অর্থে, সমাহার অর্থে এটা আমরা সবাই জানি তাই না, পঞ্চবটী, শতাব্দী, শতাব্দী, এগুলো আমরা দেখতেই পাবো। ঠিক আছে, একটু আসেন তেপান্তর। এই তেপান্তর আর ওই যে গ্রামান্তর, ফ্রামান্তর, এগুলো কিন্তু সেম না। এখান থেকে একটা প্যাচ লাগেন, হ্যাঁ, ঠিক আছে। তেপান্তর কিন্তু এটা দ্বিগু সমাস, ঠিক আছে। তেপান্তর কি? তেপান্তর একটা দ্বিগু সমাস, এটা যেন মনে থাকে। হুম, ওকে। সপ্তাহ, সপ্ত অহের সমান্তর, নবরত্নের সমাহার, সপ্তঋষি সমাহার, পঞ্চনদের সমাহার, হ্যাঁ, 4 রাস্তার সমাহার। সেতার কিন্তু 3 তারের সমাহার, সেতার মানে না কিন্তু 7 তারের সমাহার, এটা কিন্তু অনেকে ভুল করেন। সো এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, এবারে আসেন আমরা হচ্ছে বহুব্রীহি সমাস পড়বো। বহুব্রীহি সমাস হচ্ছে এমন সমাস যেটা হচ্ছে পূর্বপদ বা পরপদ কোনোটারই আহ মানে কি বলবো, হোয়াট এভার করে না, কি বলে, কোনোটারই প্রাধান্য থাকে না, তো অন্য একটা অর্থের প্রাধান্য থাকে। এটা হচ্ছে আপনার বহুব্রীহি সমাস। ঠিক আছে, সেটা কি? বহুব্রীহি সমাস। তো বহুব্রীহি সমাস থেকে খুব কম, পরীক্ষায় খুব কম উদাহরণে কিন্তু আসছে। ঠিক আছে, তো ওই উদাহরণগুলো একটু আমি দেখবো বা একটু বলে দিব যে কোনটা কোনটা পড়বো আমরা বহুব্রীহি। ঠিক আছে, যেমন ওই কোলাকুলি, চুলাচুলি, এগুলোই আসে। পীত অম্বর যার, হ্যাঁ, পীতাম্বর যার, পীতাম্বর, পীতাম্বর কিন্তু একজন দেব। ওরকম নীল অম্বর যার, নীলাম্বর, হ্যাঁ, এই পীতাম্বর, নীলাম্বর বহুব্রীহি সমাস। শুধু বহুব্রীহি পড়েন, সমানাধিকরণ পড়ার দরকার নাই, খালি উদাহরণগুলো পড়বেন, বারবার বলতেছি। 80-20, 80-তে 20 যার, হ্যাঁ, কথা সর্বস্ব যার, বিনা পানিতে যার, পানি মানে হচ্ছে হাত, এই পানি মূর্ধন্য ন দিয়ে যে ন, এটা হচ্ছে হাত। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, হাতাহাতি, লাঠালাঠি, কানাকানি, রক্তারক্তি, কোলাকুলি, চুলাচুলি, কারাকারি। নয় ও বহুব্রীহি খুব ইম্পর্টেন্ট। নেই ধর্মঝার, নেই নাই অসুখ, বেহেট, নিঃসহায়, অনসুয়া, অনমনীয়, অবোধ, অপয়া। নয় ও বহুব্রীহিটা পড়তে হবে। হ্যাঁ, উনপা জুড়ে, এটা একটা নয় ও বহু। তেপান্তর তো 3 প্রান্তরের সমাহার, হ্যাঁ, ঠিক আছে। দেশান্তর না, দেশান্তর হচ্ছে নিত্য সমাস, কিন্তু তেপান্তর কিন্তু দ্বিগু সমাস। ভাই কোশ্চেনে কি শুধু ওয়ার্ডটা দেয় নাকি ব্যাস বাক্যটা দেয়? শুধু ওয়ার্ডটা দেয়, শুধু ওয়ার্ডটা দেয়। এই যে আমি ওয়ার্ড বললাম, এগুলো পড়তে হবে, হ্যাঁ, এই কয়টা ওয়ার্ডই পরীক্ষায় আসে। ঠিক আছে, রক্তারক্তি, কোলাকুলি চলে আসছে। নয় ও বহুব্রীহির মধ্যে অনেকগুলো উদাহরণ পরীক্ষায় আসছে, হ্যাঁ, ভাই, লিখে দেন। দেশান্তর রূপান্তর কোনটা কোনটা বললেন? দেশান্তর, রূপান্তর, তারপরে তোমার গৃহান্তর, এগুলো তো নিত্য সমাস, উপরে লিখে দিছি না ফার্স্টে। অন্তর থাকলে ওটা নিত্য সমাস হয়, হ্যাঁ, কিন্তু তেপান্তর কিন্তু অন্তর না, পান্তর। পান্তর মানে প্রান্তর থেকে আসছে, এটা হচ্ছে 3 প্রান্তের সমাহার। তেপান্তরটা এই জন্য দীর্ঘ সমাস। ঠিক আছে, নয় ও বহুব্রীহির যে উদাহরণগুলো পরীক্ষায় আসছে বারবার, অনৈক্য, বেওয়ারিশ, বেকায়দা,
ঠিক আছে, এই কটা কিন্তু খুব আসে। হ্যাঁ, এবারে বহুব্রীহি। একবারে যদি বলো যে বহুব্রীহির কোনটা কোনটা পরীক্ষায় আসছে, তোমরা একদম সরাসরি পাবা পরীক্ষায় এক চোখা। সবান্ধব, চন্দ্রচূড়, ওই যে নীল অম্বুজার ওরকম চন্দ্রচূড় যার, সবান্ধব, দশানন, দশ আনন বা দশ মাথা যার। এখানে দশও বুঝায় নাই, মাথাও বুঝায় নাই, বুঝেছে রাবণকে। ঠিক আছে। হ্যাঁ, এক চোখা, এক কোনা চোখও না, যে ব্যক্তি তাকে বুঝাইছে। তাহলে এগুলো কি সব বহুব্রীহি সমাস। নয় বহুব্রীহি, অনৈক্য, বেয়ারিশ, বেকায়দা আর কোলাকুলি, এগুলো তো আসে বহুব্রীহি, তাই না? আশিতে বিষ যার, কথা সর্বস্ব যার, বিনা পানিতে যার। হ্যাঁ, কিভাবে এখানে চন্দ্রচূড়, তাই না? ওখানে বললাম পীতম্বর যার, নিলাম পরে সমানাধিকরণ ব্যধিকরণ এভাবে আলাদা ভাবে পড়ার কোনো দরকার নেই, জন্য মনে থাকে। নদীমাতৃক, নদীমাতা যার। হ্যাঁ, এই কয়টা সব পড়ার দরকার নেই, এতটুকু আমরা বহুব্রীহি। বাকি থাকলো কে? আমরা দেখো তো ম্যাথস এর মতো আস্তে 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 সলভ করলাম। বাকি থাকলো হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে সবসময় পূর্ব পদের বিভক্তি লোপ পায় ব্যাস বাক্যে। হ্যাঁ, যেমন চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী। দেখেন ব্যাপিয়া লোপ পেলে, তাহলে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। হ্যাঁ, তৎপুরুষ সমাস কিন্তু মনে রাখা ইজি। যদি দ্বিতীয়া, কে, এগুলো দিয়ে, চতুর্থী র এর, ষষ্ঠী র এর, হ্যাঁ, চতুর্থী তো কে রে, পঞ্চমী থেকে, হতে, তাই না? আর দ্বিতীয় হচ্ছে দ্বারা, দিয়া, সপ্তমী এ। হ্যাঁ, এগুলো হলে দেখলেই কিন্তু বোঝা যায়। তৃতীয় তৎপুরুষ সমাস মন গড়া, চিনি পাতা, চিনি দিয়ে পাতা। হ্যাঁ, চিনি পাতা দই। হ্যাঁ, এটা কোন কারক, এটা কিন্তু আসে পরীক্ষা। এটা হচ্ছে করণ কারক, কারককে দিলাম যেহেতু চিনি পাতা আছে। চিনি পাতা মানে হচ্ছে চিনি দিয়ে পাতা, তাহলে কি তৎপুরুষ, দিয়ে বাদ, চিনি পাতা, তৃতীয় তৎপুরুষ। আর চিনি পাতা দই যদি হয়, করণ কারক। ঠিক আছে, ওকে। এভাবে প্রত্যেকটা একবার দেখলেই হবে। ষষ্ঠী, হ্যাঁ, বিশ্বের বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ঠিক বিপদ আছে। আপন্ন যেটা দ্বিতীয় তৎপুরুষ আছে, এটা বিপদকে আপন্ন পড়েছিলাম মনে হয় কোথাও। চতুর্থ তো হ্যাঁ, তৎপুরুষ হবে না এটা? হ্যাঁ, বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন, দ্বিতীয় কিন্তু তৎপুরুষ। দ্বিতীয়াতে তো দেওয়া। হ্যাঁ, তো কে দ্বিতীয় হয়, কে চতুর্থ হয়। হ্যাঁ, কিন্তু চতুর্থীর যে কে, এটা মূলত হচ্ছে নিমিত্তে। হ্যাঁ, একটা জন্য, কেটা হচ্ছে নিমিত্তে ব্যবহার করবে, যেমন গুরুকে ভক্তি, মানে ওটা সম্প্রদানের টাইপের। ঠিক আছে, এরকম। তো যাই হোক, যেগুলো আসে ওইগুলো হচ্ছে কয়েকটা বলে দেই, কেন অনেকগুলো আছে, আমি একবারে লিখে দিব। ঠিক আছে, অনেক। ভাইয়া, চিনি চিনি পাতাটা আরেকবার বলেন, এই শব্দটুকু কি বলছিলেন? চিনি পাতা মানে হচ্ছে চিনি দিয়ে পাতা, তাহলে কি এটা তৃতীয় তৎপুরুষ হবে না? দিয়ে, জি। হ্যাঁ। আর চিনি পাতা দই তো সমাস নাম, যদি কারক বলি, হ্যাঁ, এটা পরীক্ষায় আসছে যে চিনি পাতা দই হচ্ছে একটা করণ কারকের উদাহরণ। হ্যাঁ, দ্বারা দিয়ে যে কারক হয় ওটা কি করণ কারক না? তো চিনি পাতা দই হচ্ছে করণ কারকের উদাহরণ। এটা পরীক্ষা একবার আসছিল আর কি, এই জন্য আমি বললাম। ঠিক আছে, যাই হোক, আমি হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট একসাথে একসাথে লিখে দিই। প্রথমে হচ্ছে তৎপুরুষ, হ্যাঁ, তৃতীয়া তৎপুরুষ যেগুলো আসছে, ছায়া শীতল, ছায়া দ্বারা শীতল, বুঝছো? জনাকীর্ণ, জনগণ দ্বারা সংকীর্ণ, তাই না? ঢেকি ছাটা, ঢেকি দ্বারা ছাটা, দেখলেই কিন্তু বোঝা যায়। ওকে, দ্বিতীয় তৎপুরুষ এখন
দেশ বিভাগ, দেশকে বিভাগ, ভাগ, তাই না? কাট কাটা, কাটকে কাটা। হ্যাঁ, এই তো। এবার হচ্ছে কি চতুর্থী তৎপুরুষ, তাই তো? দ্বিতীয় তৎপুরুষ আরো কয়েকটা আছে, উদাহরণ বাঁধন ছেঁড়া, ঘুম তাড়ানো, ঘুমকে তাড়ানো, কান কাটা। ঠিক আছে, এগুলো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। তৃতীয় গেল, এবার হচ্ছে চতুর্থী তৎপুরুষ। হ্যাঁ, চতুর্থ পুরুষে কে জন্য নিমিত্তে থাকবে। চতুর্থী তৎপুরুষে কে জন্য নিমিত্ত। হুম, যেমন পাঠের জন্য শালা, পাঠশালা। রসুইয়ের জন্য ঘর, রসুই ঘর বা রসুইখানা, যেটাই হোক। ডাকের জন্য মাসুল, ডাক মাসুল। হুম, খেলাঘর, খেলাঘর আর লিখলাম না, যেহেতু ওইটা দিয়ে দিলাম। বৈঠকখানা, বৈঠকের জন্য খানা, বৈঠকখানা। ঠিক আছে, এগুলো হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমী কি হবে? হতে থেকে, এগুলো হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। হতে থেকে যে, ঠিক আছে? যেমন মেঘ হতে মুক্ত, মেঘ মুক্ত, মেঘ দ্বারা মুক্ত তো হয় না, তাই না? ঘর ছাড়া, ঘর থেকে ছাড়া। ঠিক আছে, ওকে। এর জন্য মনে থাকে, এই দুইটাই আসছে বেশি। ষষ্ঠী তত্ত্ব রয়ের বিশ্বের বিদ্যালয়, তাই না? বিশ্বের বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এখান থেকে আর তেমন কিছু আসে না, এই একটাই আসছে, ধানের ক্ষেত, ধান ক্ষেত। এগুলো তো আসে না, একটু দেখবা। আর ব্যাপ্তি বুঝালে অবশ্যই দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। তো চিরকাল ব্যাপিয়া সুখী, হ্যাঁ, চিরসুখী। হ্যাঁ, আর কে যদি জন্য নিমিত্ত হয় তখন চতুর্থী হয়। আর কে যদি ব্যাপ্তি বোঝায়, হ্যাঁ, বিপদকে আপন, হ্যাঁ, ব্যাপ্তি বুঝাইছে যে বিপদ কিন্তু আপনাকে আপনাকে ব্যপ্ত করেছে, এটা বিপদাপন্নই হবে। এই মানে দ্বিতীয় তৎপুরুষ হবে। এবার যে উপপদ তৎপুরুষটা একটু দেখি। সপ্তমী তৎপুরুষ অত প্যারাস কিছুই না, ওগুলো আসে না। উপপদ তৎপুরুষটা আসে। হ্যাঁ, একদম মনে রাখতে হবে। পঙ্কে জন্মে যা, পঙ্কজ, এটা বারবার আসে, পঙ্কে জন্মে যা। ঠিক আছে, উপপদ তৎপুরুষ। হুম, আর একটা হচ্ছে বাস্তুহারা, পঙ্কজ, এই দুইটা আসে উপপদ তৎপুরুষ। তো ওই আরেকটা ছিল প্রিয়ংবদা, যেটা এটা কি ভাই প্রিয় কথা বলে যে নারী? হ্যাঁ, প্রিয় কথা বলে যে নারী, এটাও আসে। ধামা ধরাটা আসে। পকেট মার, এই যে আমি যেবার বিসিএস দিছি ওইবারই আসছে, পারছিলাম। ঠিক আছে, যে কটা দাগাই দিছি এ কটা আসবে। ওকে। নয় তৎপুরুষ দেখো তো। নয় ধর্ম, অনুচিত, হ্যাঁ, এগুলো অতটা আসে না। আকারা, এগুলো আসে না। অলুক তৎপুরুষ হচ্ছে, মানে হচ্ছে বিভক্তির লোপ পায় না, যেমন কলুর বলদ, কলুর বলতে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমে। এই কয়টা, এই কয়টা উদাহরণ শুধু পড়ো, আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ভালো করতে পারবা। আর এই কয়টা উদাহরণ পড়ার পর দেখবা যে বইতে অন্যান্য যে উদাহরণ আছে অন্যগুলো অনেক সহজ হবে। তাহলে একটু দেখি কি অবস্থা, জিজ্ঞেস করি, তোমার একটু চ্যাট বক্সে আমাকে বলো। ঠিক আছে। ভাইয়া একটা কোশ্চেন। কে? আগের ইয়েতে যে একটা ছিল ধান ক্ষেত, ধান ক্ষেত ধানের, বানানটা কি মানে খ না যুক্ত খ? ও আচ্ছা, না রে, এটা খ। এটা ভেরি গুড, ব্রিলিয়ান্ট, দেখছেন? মেধাবী, এই তো আপনাকেই খুঁজছে বাংলাদেশে। গুড।
দেখছেন কত ভালো স্টুডেন্ট। পল্লী বানান কি, রস্বই না দীর্ঘই? রস্বইকার। ভেরি গুড, গুড। আসেন, এখন বলেন, কিন্তু পরীক্ষায় যদি আসে শরৎচন্দ্রের পল্লী সমাজ, সেটা কি হবে, রস্বইকার না দীর্ঘইকার? এটা দীর্ঘিকার হওয়ার কথা না, যে উনি লিখছে ভেরি গুড, দীর্ঘিকার। হ্যাঁ উপকারী হবে। হ্যাঁ, গুড। এগুলোর ক্ষেত্রে চিন্তা করা যাবে না। এরকম কিন্তু অনেকগুলো চেঞ্জ করছে, কিন্তু অনেক জায়গা চেঞ্জ করে নাই, যেমন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, ওখানে ওরা সরকারি বানানো এখন পর্যন্ত রয় দীর্ঘই, তাই ওটা দীর্ঘই লেখা আছে। ঠিক আছে, বাংলা একাডেমি চেঞ্জ করছে নাকি আমি জানি না, কিন্তু শিল্পকলা একাডেমি রিসেন্ট চেঞ্জ করছে, একাডেমি দীর্ঘই চেঞ্জ করে রস্বই করছে, তাই ওইগুলোই হবে না। ঠিক আছে, কিন্তু ওগুলো কিন্তু কখনো পরীক্ষায় আসে না, জাস্ট আপনাদের মানে হচ্ছে মনে রাখার জন্য বললাম। ঠিক আছে, পল্লী সমাজটা আসতে পারে, এই জন্য তাদেরকে বলা আর কি। হ্যাঁ, ওকে, বলেন। প্রভাত এটা কোন সমাসের উদাহরণ? অপশন দিব? প্রাদি। ভেরি গুড। এবারে বলেন, দেশান্তর, কালান্তর, গৃহান্তর এগুলো কোন সমাসের উদাহরণ? সুপসুপা সমাস, নিত্য সমাস, প্রাদি নিত্য সমাস? সমাস। ভেরি গুড। নিত্য। এবারে, ভেরি গুড। এবার বলেন, তেপান্তর কোন সমাসের উদাহরণ? অলুক দ্বন্দ্ব, প্রাদি, নিত্য সমাস, দ্বিগু? দিগু। দিগু। ভেরি গুড, দ্বিগু, ভেরি গুড। এবারে বলেন, সেটা হচ্ছে কোলাকুলি কোন ধরনের সমাস? তৎপুরুষ, বহুব্রীহি, বহুব্রীহি। অব্যয়ভাব? ভেরি বহুব্রীহি। ব্যতিহার। ঠিক আছে, ব্যতিহার বহুব্রীহি না? গুড, আপনারা পারবেন, হ্যাঁ, অনেক ভালো। আমি, তুমিও, সে, আমরা এটা কোন ধরনের সমাসের উদাহরণ? প্রাদি সমাস, নিত্য সমাস, হ্যাঁ, দ্বন্দ্ব নিত্য সমাস, নিত্য দ্বন্দ্ব উভয়? নিত্য। দ্বন্দ্ব দুদয়। সমাস। এটা নিত্য নিত্য। দ্বন্দ্ব উভয় হবে। দুটোই। ভেরি গুড, দুইটাই হবে, হ্যাঁ। এইটা কিন্তু দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, তাহলে পড়তে থাকেন। বলেন, কাজল কালো এটা কি, উপমান কর্মধারয় না উপমিত কর্মধারয়? উপমান। প্রমাণ। প্রমাণ। ভেরি গুড, ভেরি গুড। এবারে বলেন, আহ চাঁদ মুখ, চন্দ্রের ন্যায় মুখ এটা কোন ধরনের, উপমান না উপমিত? উপমিত। প্রমিত। অমিত। উপমিত। এই তারপরে তো ভালো, হ্যাঁ। পড়তে থাকেন, এই গাইডলাইন আমি একটু দিলাম, যদি আমি 40% গাইডলাইনও দিতে পারি, বাদ বাকি 60% দেখবেন আপনাদের এমনিই হয়ে যাবে। পড়তে থাকেন, পড়ার কোনো বিকল্প নাই। পড়বেন কতক্ষণ আমি এটা আজকে থেকে বলে দিই। দিনে হচ্ছে এখন এই 2 মাস কিচ্ছু করা যাবে না, এই 2 মাস শুধুমাত্র ওয়াশরুমে যাওয়া, খাওয়া দাওয়া, খাওয়ার সময়ও পারলে পড়বেন, আর ঘুমটা দিবেন রাতে বেলা ভালো ঘুমাবেন, রাত জায়গা পড়ার দরকার নেই, তাহলে আউলা ঝাউলা লাগে। হ্যাঁ, রাতে বেলা একটা ভালো ঘুম দিয়ে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা যাই ঘুমান, যে যেমন, অনেকে 4 ঘন্টায় সার্ভাইভ করতে পারেন, অনেকে 8 ঘন্টায় সার্ভাইভ করতে পারেন, সমস্যা নেই, ওইভাবেই করবেন। আর পড়ার সময় মন খারাপ করা যাবে না। এই যে এখন কিন্তু একটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া আসতেছে, এটা কিন্তু খুব মন খারাপ করার একটা খুব আবহাওয়া। হ্যাঁ, এইটার জন্য পড়তে ভালো লাগতেছে না, এগুলোর কিন্তু আসলে কোনো মেডিসিন নাই। হ্যাঁ, এটা করতে পারেন। আর যেটা আপনাদেরকে একটা মেডিসিন আমি সাজেস্ট করতে পারি, যে ধরে রাখার জন্য স্কোয়ারের একটা আয়ুর্বেদিক মেডিসিন আছে, এটা আমি অনেক এমবিবিএস মানে হচ্ছে অনেক বড় স্যারদেরও হচ্ছে আমি সাজেস্ট করতে দেখছি, রিসেন্ট পেডিয়াট্রিক কিছু স্যারদেরও সাজেস্ট করতে দেখছি আর কি। ওইটা আমি খাইতাম, ওইটা আমাকে একজন স্যারই খাইতে বলছিল। বিসিএস এর আগে আমি প্রচুর খাইতাম, মনেরা ওষুধটার নাম, হ্যাঁ, তখন দাম ছিল হচ্ছে 75 টাকা, এখন কয় টাকা আই ডোন্ট নো। ঠিক আছে, ওই মনেরা মেডিসিনটা ডেইলি 1 চামচ করে খেতে পারেন, কারণ ওটা আমি পেডিয়াট্রিক, যে যারা আছে পেডিয়াট্রিশিয়ান, ওদের হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার যারা আছে, যেমন আমার বাচ্চাকে আমি যেহেতু বললাম যে আমি রিসেন্ট হচ্ছে অনেক জায়গায় দেখাইছি, তখন পেডিয়াট্রিশিয়ানরা অন্য বাচ্চাদের আমি সাজেস্ট করতে দেখছি মনেরা, তখন আমার হঠাৎ মাথার ভিতরে আসলো যে না, এটা তো আসলেই ব্রেন ডেভেলপে ভালো, নইলে তো পেডিয়াট্রিশিয়ানরা এভাবে সাপোর্ট করছে। আমার কাছে সেই কোন যুগে সার্জারির একজন স্যার বলছিল মনেরা খাইও তো, সে নিজেও খাইতো নাকি পরীক্ষার আগে। তো ওটা খেয়ে আমি জানি না ভালো হয়েছে না খারাপ হয়েছে, বাট আমি কনফিডেন্স পাইছি। ঠিক আছে, তো আপনারা মনেরা খাইতে পারেন 1 চামচ করে 2 মাস, 2 মাস, হ্যাঁ খাইতে পারেন, সমস্যা নেই। বাচ্চাদেরও দেখছি 3-4 মাস দিয়ে দেয় টানা, ভালো ওটা। তো পড়ালেখা ভালো অবস্থা, আর কারো কোনো কোশ্চেন যদি জিজ্ঞেস থাকে করতে পারেন, বিকজ আমার আই হ্যাভ নো, কোনো কাজ নেই আজকে আমার, বসে রয়েছি। ভাই একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আপনার কাছে একবার আস্ক করেছিলাম যে সাম্প্রতিকের জন্য আলালসের কথা বলছেন আপনি,
আলাল সাম্প্রতিক আওয়ার, ওটা কি ভাই? ওটা তো মান্থলি একটা বের হয় ছোট আকারে, আরেকটা আছে ফাইনাল সাজেশন, এখন কোনটা নিব? ফাইনাল 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 একটা ফাইনাল বের হইছে না জি জি। সাম্প্রতিক, ফাইনালটা নেন। মান্থলিটা পড়ে এত পড়ে কি করবেন? ফাইনাল আচ্ছা একটা আচ্ছা। আছে পরে 1 বছর একটা থাকে, ওইটা একদম টানা পড়তে থাকবেন, খুব হেল্প করে। আর ভাই ডাইজেস্টের ক্ষেত্রে কোনটা নিতে পারি? এক্সক্লুসিভ এইট তো আমার মারবে যে আপনি হ্যাঁ অন্য কোচিং এর কথা বলেন। আপনাদের ভালোর জন্য, যেহেতু আপনার খুব ফ্যামিলিয়ার একটা ব্যাচ, ডাইজেস্টের জন্য যেহেতু আমাদের ডাইজেস্ট নাই, তো আপনারা যদি পারেন, হ্যাঁ, কনফিডেন্সের ডাইজেস্টটা সামহাউ ম্যানেজ করেন, যারা কনফিডেন্সের ডাইজেস্টটা খুব ভালো। আর হচ্ছে কনফিডেন্সের ডাইজেস্ট সাথে হচ্ছে ওই যে আমরা পড়তাম কি যেন, কয়টা নাম বলেন তো, ভুলে গেছিলাম, আমি তো একদিন বলছিলাম তো আপনাদের অ্যাসিউরেন্স। অ্যাসিওরেন্স, প্রফেসরস। না না, প্রফেসরস খুব বলা উচিত না, আমি ভিডিওতে বলতেছি না, প্রফেসরস আমি পড়ি নাই। অ্যাসিউরেন্সটা খুব ভালো, অ্যাসিউরেন্সটা দেখেন। আর হচ্ছে ওদিকে আহ বেলাল আহমেদ রাজুর কনফিডেন্সের যে ডাইজেস্টটা আছে, এই দুটো যদি কালেক্ট করতে পারেন খুব ভালো। বুঝছেন? ভাইয়া সাম্প্রতিক থেকে কেমন কোয়েশ্চেন আসে শুনেছি? প্রিসেপ্টরস ভালো না, প্রিসেপ্টরস ভালো না। সাম্প্রতিকের কোশ্চেন তো আসবেই আপনার, হচ্ছে কমপক্ষে ইসে 4টা আসবে, ইসে 4টায় 8টা তো আসবেই। আর টুকটাক সাম্প্রতিক না হলে ওই সাম্প্রতিক ধরে ধরে আপনার আসবে, যেমন মনে করেন সাম্প্রতিক লাইক ইউক্রেন যুদ্ধ থেকে আপনাদের ইউক্রেনের রাজধানীর নাম আসতে পারে। ঠিক আছে, যেমন আমাদের বার হচ্ছে ছিল গাম্বিয়ার যে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা করছে, তো সাম্প্রতিক থেকে তো ওখান থেকে তো আসছেই, বরঞ্চ ভূগোলেও গাম্বিয়ার রাজধানীর নাম কি দিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন, সাম্প্রতিক হচ্ছে এরকম, সাম্প্রতিক থেকে 8-9টা কোশ্চেন আসবে। তো 8-9টা মানে 10টা কোশ্চেন তো আপনি একদম পাবেনই, তাই পড়বেন। আর আলালস যদি পড়েন, আপনার যদি সাম্প্রতিক কমন নাও পড়ে, সাম্প্রতিক ওই যে আলালস না, যে কোনো সাম্প্রতিক আপনি পড়লে, সাম্প্রতিক ইস্যু পড়লে, এটা আপনার হচ্ছে রিটেনে ম্যাজিকের মতো কাজ করবে। আপনার কিচ্ছু পড়া লাগবে না, বানায় লিখে আসতে পারবেন। তাই সাম্প্রতিক ইস্যুগুলো জানা উচিত। আপনি 3 দিন বা 4 দিন সময় রাখবেন, এরকম একটা যে কোনো আপডেট, আমি তো আপনার পরিচিত দেখে আমি আলালস আপনাদের সাজেস্ট করছি। আলালস যদি নাও কেনেন, আপনারা যেটাই কেনেন সাম্প্রতিক, হ্যাঁ, একদম 3 থেকে 4 দিন টানা পড়ে ফেলবেন। ওটা আপনার ব্রেইনে যে পরিমাণ কাজ করবে রিটেন লেখার সময়, ও মহা মহা ডোজ। সংবিধান কার কতটুকু মনে আছে দেখি তো? ষষ্ঠ তফসিলে কি ছিল? 7ই মার্চের ভাষণ। স্বাধীনতা সরকারের ঘোষণাপত্র। স্বাধীনতা কি, ষষ্ঠতে কি ছিল? মুজিবনগর, সরি 25শে মার্চের ভাষণ। 25শে মার্চের স্বাধীনতার ঘোষণা, 26শে মার্চের স্বাধীনতা। স্বাধীনতার ঘোষণা। লাস্টে ছিল হচ্ছে 10 এপ্রিল। শুনেন, ঘোষণা একটা, ঘোষণাপত্র একটা, ঘোষণা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর যতটুকু বলে গেছে ফর্ম টু যে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, দিস মে বি মাই লাস্ট মেসেজ ফর্ম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। তিনি তো সময় পান নাই একটা সরকার গঠন করে যাওয়ার, এখন তার ওই ঘোষণাকে কাজে লাগিয়ে মুজিবনগর সরকার তৈরি করা হয়েছে 10 এপ্রিল। সেই জন্য এটাকে বলা হয়, ওই ঘোষণার আলোকেই যেহেতু মুজিবনগর সরকার তৈরি করা হয়েছে, ওটাকে বলা হয় হচ্ছে ঘোষণাপত্র। ঘোষণাপত্র কিছুই না, ঘোষণাপত্র নিয়েই আপনারা ব্যস্ত লাগে। ঘোষণা মানে হচ্ছে 26 মার্চের ঘোষণা। আর 10 এপ্রিল যেটা গঠন হয়েছিল ওটার নাম ছিল মুজিবনগর সরকার গঠন, এবং ওটার ভিত্তি ছিল হচ্ছে 26 মার্চের ঘোষণা। সেই জন্য 10 এপ্রিলে মুজিবনগর সরকারকে বলা হয় হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। ঠিক আছে, তাই ঘোষণা এবং ঘোষণাপত্র কিন্তু দুইটা জিনিস। ঘোষণা হচ্ছে 26 মার্চ, আর ঘোষণাপত্র যেটা হচ্ছে সরকার গঠন হয়েছে, একটা লিস্ট হয়েছে, একটা গেজেট হয়েছে, দ্যাট ইজ মুজিবনগর সরকার, যেটা হচ্ছে 10 এপ্রিল। তাই 5, 6, 7 এই দিন ভুল করলে চলবে না। বুঝতে পারছেন? ওকে, বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিল? উত্থান। দেখ, উত্থান। তাহলে চান্স পেয়ে গেছেন। হ্যাঁ, আমি কিন্তু এত কিছু পারতাম না, আমার 38 এপ্রিলের আগে মনে আছে আমার কেমন কেমন যেন লাগতো, উৎপাটাং লাগতো। হ্যাঁ, কিছুই পারতাম না। আমার অবস্থা কিন্তু, আপনাদের অবস্থা কিন্তু আমার থেকে অনেক ভালো, কিন্তু আপনাদের ভিতর অনেক হতাশা আছে, আমার ভিতর হতাশা ছিল না। আমি কিন্তু এত কিছু পারতাম না, ওটা আমার কোনো হতাশাই ছিল না। কিন্তু আপনাদের ভিতর কিন্তু আমার যেটা মনে হয় হতাশা থাকতে পারে, সেটা দূর করবেন। কিছুই না, খুব সহজ একটা জিনিস। হুম, ভালো। ভাই যারা বোথ ক্যাডার দিয়েছে ভাই, তাদের হচ্ছে প্রিলিতে কাট মার্ক কত আসতে পারে আনুমানিক? ভাই আপনার 110-15 অ্যাটলিস্ট চিন্তা করতে হবে। হ্যাঁ, কারণ প্রিলিতে আমি দেখছি বোথ ক্যাডার দিলে পরে 115-র নিচে আসলে হয় না।
হ্যাঁ, এটা খুবই একটা মানে কি বলবো, হ্যাঁ, হ্যাঁ, বিটার ট্রুথ। তা আপনার হচ্ছে কমপক্ষে 115 চিন্তা করতে হবে। আর যারা হচ্ছে শুধু ক্যাডার দিছেন, আপনারা 100 পাইলে তো টিকবেন, 100% শিওর থাকেন। হ্যাঁ, আপনাদের একটু মানে হচ্ছে কি বলবো, ইন্সপায়ার জন্য বলতেছি, 90ও টিকতে পারেন। তাই ভালো মতো পড়েন। না ফাঁকি বুঝে ভুল করছি ভাই, এই জন্য ডিপ্রেশনে আছি। না, বা এটা আরেকটা ডিপ্রেশন জিনিস, করার কারণ না। আরেকটা জিনিস পড়তে শুনলাম, যেটা ডেইলি করার করতে ক্যাম্পাসে কোন একটা নিউজ পোর্টালে দেখলাম যে রিটেন পরীক্ষা নাকি কয়েক সপ্তাহের মধ্যে, সরি, দিল্লির কয়েক সপ্তাহের মধ্যে নাকি রিটেন পরীক্ষা দিবে। এটা কি হ্যাঁ, প্রিলি পরীক্ষা, হ্যাঁ 1 মাস, সাধারণত 2 মাস। যেমন আমরা 40-এর রিটেন পাইছিলাম মাত্র 2 মাস পরে এখানে রেজাল্ট। বলছে নাকি 2 সপ্তাহ, 2 না 3 সপ্তাহ সামথিং কিছু একটা। এটা দুই খুবই সপ্তাহ হতাশাজনক পাবেন কথা। না, হয়তো বা 1.5 মাস, সর্বনিম্ন হলে 1.5 মাস তো অ্যাটলিস্ট পাবেন। যেমন আমরা ওটা পাইছিলাম দেড় হচ্ছে কি, আমরা 1.5 মাস দেড় না মাস 2 মাস পাইছিলাম জানো, 1.5 মাস বা 2 মাস পাইছিলাম। মানে এটা কি রেজাল্ট দেওয়া, প্রিলি রেজাল্ট দেওয়ার পরের থেকে হ্যাঁ, 1.5 মাস? হ্যাঁ, 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 প্রিলি রেজাল্ট দেওয়ার পরে কমপক্ষে 1.5 মাস টাইম পাবেন। হ্যাঁ, কারণ যারা পরীক্ষা নিবে তাদেরও তো আছে, মানে ওরাও তো না, মানে হচ্ছে পাগল না তো তারা, তারা তো জানে কতটুকু পড়া লাগে। হ্যাঁ, তো 2 মাস ভাইয়া, অ্যাটলিস্ট পাওয়ার কথা, কিন্তু সর্বনিম্ন 1.5 মাস পাবেন কি। হ্যাঁ, রিটেনে কি 9টা যে সাবজেক্ট থাকে 9টা মিলে কি পাস হয় নাকি প্রত্যেকটা আলাদা করে? না, না, সব মিলায় পাস হয়। আর আমি ম্যাথসে 17 পাইছিলাম, তারপরে আমি পাশ করে গেছি না। ম্যাথসে 17 পাইলে আমার কি পাশ করার কথা, বোকা? ঠিক আছে, সব মিলায় পাস, 450 পাইলেই হবে। মানে ভাইয়া মেট্রিক পাস। এবারে রিটেনে এত কম স্টুডেন্ট মানে রিটেন দিলো আর কি, যে সিট গুলা ফাঁকা থাকবে এগুলা কি আগের থেকে ফিল সব আপ অ্যাড হবে না? হবে। না, না, আপনাদের থেকে ফিল আপ হবে, আপনাদেরটাই যোগ হবে। আপনাদের আচ্ছা। সিটে পোস্ট তো আরো বাড়বে, অনেকগুলো পোস্ট বাড়বে। আপনাদের একটু বলে দেই, সেটা হচ্ছে এই যে 42-এর অনেকে উঠতেছে না, 42-এর অনেকেই তো উঠে যাবে, তখন ওই পোস্ট গুলো ফাঁকা হবে। অলরেডি আপনাদের পোস্ট কয়টা আছে, 1600 সামথিং, 42-এর গুলো ফাঁকা হবে। মিনিমাম 500 থেকে 1000 পোস্ট তো বাড়ার কথা, অ্যাকর্ডিং টু মি। এবং ডেন্টালদের জন্য বলতেছি, মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ, 495টা উপজেলা হেলথ কমপ্লেক্সে 495 জন ডেন্টাল সার্জন আছেন, এর ভিতরে 200 জনেই উঠে যাবেন। তার মানে কি 200 তো ফাঁকাই হয়ে যাবে, তো টেনশন করেন কেন, আপনাদের পোস্ট বাড়বে কমপক্ষে 100টা। টেনশন কিছু নাই। হ্যাঁ, ভয় না পাইয়া নিজের কাজ করতে থাকেন, করতে থাকেন, পোস্ট বাড়বেই। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, করতে থাকেন। অন্য সময় আরেকদিনের দেখা হবে, ঠিক আছে? পড়েন, হ্যাঁ, টাটা। এই ক্লাস বুঝতে পারছেন তো আজকে সবাই? জি ভাই। জি ভাইয়া। ভাইয়া, কারক বিভক্তি লাগবে না আমাদের? কারক তো আজকে পড়ার সাবজেক্ট ছিল না রে ভাই। কারক দ্বারাও দেখি তো, কারক কি আজকে টপিকে ছিল? আজকে দ্বারাও একটু দেখি নি। না ভাই, কাজ ছিল না। না ভাই, ছিল না, কিন্তু কারক কি আসে এটাই বলতেছিলাম। হ্যাঁ, কারক আসে, কারক খুব সহজ। করণ কারক গুলা পড়বা, অধিকরণ কারক গুলা পড়বা, অপাদান কারকের উদাহরণ পড়বা, বইলা দিলাম যাও আগেই। করণ কারকের উদাহরণ গুলো, অপাদান কারকের উদাহরণ গুলো, অধিকরণ কারকের উদাহরণ গুলো। অধিকরণ কারক মানে হচ্ছে কোন জায়গা থেকে শুরু হয়ে শেষ হবে, অপাদান মানে হচ্ছে থেকে, আর করণ হচ্ছে দিয়া, দ্বারা, যেটা দিয়ে বলবো যে হচ্ছে সাপোর্ট দিয়ে, মানে কোনো দ্বারা দিয়ে কর্তৃক, ওটা হচ্ছে করণ। আর কোথাও থেকে শুরু হলো বা কোনো স্থান, ওটা হচ্ছে অধিকরণ। যেমন তিল থেকে তৈল হয়, খুব সহজ একটা উদাহরণ বলে দেই। তিল থেকে তৈল হয়, থেকে, থেকে যদি হয় ওটা অপাদান করো। আর অধিকরণ কারক কি, অধিকরণ কারক হচ্ছে কি, অধিকরণ কি, তুমি অধিকার করে আছো। তিলে তৈল আছে, তিলের মধ্যে কি আছে, তেল আছে, এটা হচ্ছে অধিকরণ। পুকুরে মাছ আছে, অধিকরণ কি, জায়গাটা অধিকার করে আছো। বুঝতে পারছো? সো খুবই ইজি, এগুলো কঠিনের কিছু না। আচ্ছা, কারক তো আমিই পড়াবো, তো টেনশনে কি, আমি তো পড়াবো। হ্যাঁ, মনে থাকে যেন, ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, টাটা। এবং শবে বরাত খুব সুন্দর মতো পালন করো। হ্যাঁ, টাটা, বাই, টাটা।